গল্পের শুরুতে আমাদের ফ্র্যাঙ্কলিকে দেখানো হয় যে ক্লাসরুমে ঘুমিয়ে আছে। এরপর হঠাৎ করে ফ্র্যাঙ্কলির চোখ খোলে। সে ভাবতে থাকে, আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি? ঠিক তখনই সামনে থেকে টিচার এসে বলে যে মার্শাল আর্ট এক্সামের জন্য কাল থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। এটা বলেই টিচার চলে যায়। ফ্র্যাঙ্কলি তখনও ভাবছে এখানে আসলে কি হচ্ছে। তখন সে তার দুই বন্ধু ইয়াং জিজি আর চ্যান ফ্যাংয়ের দিকে তাকিয়ে থাকে। ওরা জিজ্ঞেস করে, এইভাবে তাকিয়ে আছিস কেন? ওরা কিছু বলার আগেই আরেকজন ছেলে এসে একটা ভিডিও দেখায়। ভিডিওতে একজন লোক নিজের সম্পর্কে বলছে, তার নাম লি ডাইলি। সে বলছে সে 8 গ্রেড ব্যাটল গ্রাউন্ডে যেতে চলেছে, মানে একটা যুদ্ধক্ষেত্রে, যেখানে সে নিজের জীবন রিস্কে ফেলছে। সে এটাও বলে, হয়তো আমি মারা যেতে পারি, কিন্তু আমাকে মনে রাখিস গাইজ, আমি তোদের একটা খুব ডেঞ্জারাস জায়গা দেখাতে যাচ্ছি। ওই জায়গাটা দেখার পর সে ভাবতে থাকে, এটা কি? এটা তো ঠিক সেই জায়গা যেখানে আমার স্বপ্নে দুইজন গ্র্যান্ডমাস্টার ফাইট করছিল। তখন সে আরও কনফিউজ হয়ে যায়, আসলে এখানে কি হচ্ছে? সবাই কেন শুধু মার্শাল আর্ট নিয়ে কথা বলছে? এরপর সে তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে একটা ক্যাফেতে যায় আর এই দুনিয়া সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। তখন সে জানতে পারে এই দুনিয়াটা তার নিজের দুনিয়ার মতোই, কিন্তু এটা একটা প্যারালাল ওয়ার্ল্ড। এখানে সবকিছুই মার্শাল আর্ট দিয়ে ডিসাইড হয়, আর সবার লাইফ আসলেই শুরু হয় মার্শাল আর্ট এক্সাম দিয়ে। এই এক্সামের রেজিস্ট্রেশন ফি 10,000 টাকা, আর সাথে দরকার হয় একটা ভাইটালিটি পিল যেটার দাম 30,000 টাকা। এটা শুনে সে মনে মনে ভাবে, আমার লাইফ তো একদম শেষ, এত টাকা কোথায় পাবো? হঠাৎ তার চোখ পড়ে একটা পোস্টারের দিকে, যেখানে একজন মার্শাল আর্টিস্টের ছবি আর কিছু লেখা থাকে। এরপর সে বাড়ির দিকে রওনা দেয় আর নিজের আগের সব মেমারি নিয়ে ভাবতে থাকে। বাড়িতে গিয়ে সে পকেট থেকে চাবি বের করে দরজা খুলে ভিতরে ঢোকে। ঢুকতেই তার ছোট বোন এসে বলে, এই ভাইয়া, আমার টাকা দাও তো, যেটা তুমি আমার কাছ থেকে নিয়েছিলে। সে কিছু না বলে এড়িয়ে যায়। তখন ছোট বোন রাগ করে মায়ের কাছে নালিশ দিতে চলে যায়। ঠিক তখনই তাদের বাবা বাসায় আসে আর সবাই মিলে রাতে খেতে বসে। খাওয়ার সময় সে বলে, আব্বু, আমি মার্শাল আর্ট এক্সামে অংশ নিতে চাই। এই কথা শুনে তার বাবা চুপচাপ উঠে চলে যায়। কিছুক্ষণ পরে তিনি ফিরে আসেন অনেকগুলো টাকা নিয়ে, যেগুলো তার এক্সামের ফি দেওয়ার জন্য। এবার সে পুরোপুরি ডিটারমাইন্ড হয়ে যায় এক্সাম দেওয়ার জন্য। কিন্তু পরে সে তার মা বাবার কথা শুনে ফেলে। তার মা বলছে, আমাদের কাছে তো মাত্র 15,000 টাকা সেভিংস আছে। তখন তার বাবা বলে, হ্যাঁ, কিন্তু আমি কিছু পিলও কিনবো, আমার ছেলে যেন কোনো দিক দিয়ে পিছিয়ে না থাকে আর তার প্রোগ্রেস ভালো হয়। এরপর দেখা যায় স্কুলের দিন, যখন সবাই জানতে পারে যে ফেংপিংও এই এক্সামে অংশ নিচ্ছে, তখন সবাই এটা নিয়ে হাসাহাসি করতে থাকে, কারণ তাদের কাছে ফেংপিং এই বিষয়ে একদমই দুর্বল, এক কথায় একটা পুরো জোক। ঠিক তখনই প্রফেসর সবাইকে একটা নতুন মার্শাল আর্টিস্টের কথা বলতে শুরু করেন। শুনো গাইজ, বেইং জিংয়াং নামে একজন নতুন মার্শাল আর্টিস্ট কাল আমাদের একাডেমিতে আসছে। এটা শুনে সবাই অনেক এক্সাইটেড হয়ে যায় নতুন একজন মার্শাল আর্টিস্টকে দেখবে বলে। এরপর ফেংপিং আর বুয়াংকে বলা হয়, তোরা কাল স্টেশনে গিয়ে সিনিয়রকে নিয়ে আসবি। এরপর সিন কাট হয়ে বাড়িতে চলে আসে। ফেংপিং বসে বসে ভাবছে, এই এক্সামে পাস করতে হলে আসলে কি কি লাগবে, কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। এমন সময় হঠাৎ তার গায়ে পানির ফোঁটা পড়ে। সে বুঝতে পারে উপরের বাথরুম থেকে পানি লিক করছে। ঠিক তখনই তার মা ডাক দেয়, ফেংপিং, এইদিকে আয়, তোর পিলগুলো এসে গেছে। সে তাড়াতাড়ি নিচে যায় আর নিজের পিল নিয়ে নেয়। বক্সটা খুলে দেখে ভিতরে 2টা পিল আছে। সে একটা পিল হাতে নিয়ে টাচ করতেই হঠাৎ করে এক অদ্ভুত জায়গায় চলে যায়। পুরো শক খেয়ে যায়। সামনে একটা নোটিফিকেশন ভেসে ওঠে, সেখানে লেখা 20,000 আর নিচে মার্শাল আর্ট ভেনিউ। সে কনফিউজ হয়ে যায়, এটা কি সত্যি নাকি কোনো ইলিউশন। হঠাৎ করেই আবার সব নর্মাল হয়ে যায়। এরপর সে দ্বিতীয় পিলটা টাচ করে, আবার সেই জায়গায় চলে যায়। কিন্তু এবার নাম্বারটা 20,000 না 40,000। সে একদম অবাক, এখানে আসলে কি হচ্ছে। সবকিছুই তার কাছে একদম নতুন আর অদ্ভুত লাগছে। তারপর সে দেখে মাঝে একটা 1.0 লেখা আছে। সে ভাবে এটা আবার কি। কৌতূহল নিয়ে সেটাতে টাচ করে। টাচ করতেই হঠাৎ তার পুরো শরীরে ভীষণ ব্যথা শুরু হয়। মনে হয় যেন শরীরের নার্ভগুলো কেউ ছিঁড়ে ফেলছে। সে জোরে চিৎকার করতে থাকে। এই সময় ওই অদ্ভুত এনার্জি ফ্লাকচুয়েশন আরেকজন মার্শাল আর্টিস্ট অনুভব করে। সে একজন মেয়েকে বন্দি করে রেখেছে। এদিকে আবার সিন যায় সিনিয়র ব্যাংকের দিকে। তিনি অফিসিয়ালি কল করে জানাচ্ছেন, একজন লোক কাউকে কিডন্যাপ করে রেখেছে, কেক স্ট্রিটে আছে। যদি দ্রুত কিছু না করা হয় সে গায়েব হয়ে যেতে পারে, তখন খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। আর ওই লোকটার উপর 500,000 মশলা পয়েন্টসের পুরস্কারও ঘোষণা করা হয়েছে। এরপর আবার দেখা যায় ফেংপিংকে। এই প্রসেসের পর সে একদম হাঁপিয়ে গেছে, কিন্তু সে যখন নিজের স্ট্যাটাস চেক করে দেখে তার ভিটালিটি রেশিও মাত্র 1 পয়েন্ট, যেখানে প্রায় 100 দরকার। এটা দেখে সে একদম ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এত কম, আমি কিভাবে পাস করব? রাগে সে জোরে চিৎকার করে ওঠে। তখন বাইরে থেকে একটা আওয়াজ আসে, এই ভাইয়া, এভাবে চিৎকার করছো কেন? পাগলের মতো লাগতেছে কিন্তু। সে একটু লজ্জা পেয়ে বলে, আচ্ছা আচ্ছা, সরি সাই। তারপর আবার সে পিলটা চেক করে। অবাক হয়ে দেখে ব্যবহার করার পরেও পিলটা তার হাত থেকে গায়েব হয়নি। এটা দেখে সে
একটু খুশি হয়। ওকে, মানে এটা বারবার ইউজ করা যাবে। এর পরের সিনে দেখা যায় সে স্কুলে এসেছে, সোজা স্টেশনে গেছে সিনিয়রকে রিসিভ করার জন্য। তার ফ্রেন্ডরাও সাথে আছে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতে করতে সবাই ক্লান্ত হয়ে যায়। হঠাৎ তারা জানতে পারে বেইং অন্য দিক দিয়ে এসেছে। যে গেট দিয়ে তারা অপেক্ষা করছিল সে ওই মেইন গেট দিয়ে আসেনি, ব্যাকডোর দিয়ে ঢুকেছে। তখন তারা অবাক হয়ে বলে, আরে মেইন গেট দিয়ে না এসে ব্যাকডোর দিয়ে কেন? আসলে বেইং কিছুদিন আগেই এখানে এসে গেছে আর একটা ক্রিমিনালকে ফলো করছিল, কিন্তু এই ব্যাপারটা সে ওদের ঠিকভাবে বোঝায় না। তারপরেও সে ওদের সাথে হাঁটতে শুরু করে, কিন্তু হঠাৎ সে খেয়াল করে ফেংপিংয়ের এনার্জি আগের সেই রাতের মতোই ফ্ল্যাকচুয়েট করছে। তখন ফেংপিংয়ের এক ফ্রেন্ড বলে, ও ফেং, মনে হয় ও কোনো পিল খেয়েছে, তাই তার এনার্জি এখন বেড়ে গেছে। এরপর তারা সবাই স্কুলের দিকে যাচ্ছিল। ফেংপিং বলে, চল না বাসে যাই, কিন্তু বেইং বলে, না আমরা হেঁটেই যাই। তাই সবাই একসাথে হেঁটে স্কুলে যায়। সেখানে পৌঁছে বেইং সবাইকে তার কন্ট্যাক্ট ডিটেল দিয়ে দেয়, কোনো দরকার হলে আমাকে জানাবে। ওদের সাথে দেখা শেষ করে যখন সে চলে যাচ্ছিল তখন হঠাৎ তার মনে পড়ে, আরে আমার বাসার সিলিং তো লিক করতেছে। এই কথা মনে পড়তেই সে তাড়াতাড়ি বাসার দিকে রওনা দেয়, যাতে গিয়ে সেটাকে ঠিক করতে পারে। তার ওপরের ফ্লোরের প্রতিবেশী আন্টি চেইনের ফ্ল্যাট থেকে পানি টপ করছে। ফেংপিং নক করে ডাক দেয়, কিন্তু কোনো উত্তর আসে না। সে ভাবতে থাকে হয়তো আন্টি বাড়িতে নেই। হঠাৎ কিছু ভাঙার শব্দ আসে। ফেংপিং আবার নক করে বলে, আন্টি চেইন, আপনি ঠিক আছেন তো? ঠিক তখনই এক ব্যক্তি সামনে আসে। সে জিজ্ঞেস করে, কি সমস্যা বাচ্চা, তুমি এখানে কি করছো? ফেংপিং বলে, আচ্ছা আমি শুধু একটু দেখছিলাম আন্টিকে। ওই ব্যক্তি বলে, ও এই জায়গাটা আমি অল্প সময়ের জন্য ভাড়া নিয়েছি। ফেংপিং বলে, ও অনেক ভালো, কিন্তু বাথরুমের সিল টপকাচ্ছে, আমার রুমে পানি পড়ছিল, তাই ঠিক করতে এসেছি। এই কথা শুনে ওই ব্যক্তি তাকে একটু খেয়াল করে দেখে, তারপর ভিতরে নিয়ে যায়। বাথরুমে ঢুকতেই ফেংপিং কিছু রক্ত দেখে। ওই ব্যক্তি বলে, তুমি একটু বাইরে বসো, আমি পানি নিয়ে আসছি। ফেংপিং তখনই ব্যাংকের কাছে মেসেজ পাঠায়, আমার একটু সাহায্য লাগবে এই ঠিকানায়। দ্রুতই ব্যাংক থেকে কল আসে, কিন্তু ওই ব্যক্তি ক্রিমিনাল ভাবতে থাকে এবং ফেংপিংকে হিট করে। ফেংপিং দূরে সরে যায় এবং মনে করে এই শহরে আমার আর কোনো সেফটি নেই, আমাকে এখান থেকে দ্রুত বের হতে হবে। যতক্ষণ সে ফেংপিংকে শেষ করার চেষ্টা করছে, হঠাৎ তার ভেতরে কিছু এনার্জি অ্যাক্টিভ হয়। পন্সের শক্তি ব্যবহার করে সে সব আক্রমণ এড়াতে শুরু করে, কিন্তু সে কতক্ষণ টিকে থাকবে লেভেল 2 মার্শাল আর্টিস্টের বিরুদ্ধে? ঠিক তখন বেইং এসে তাকে এক কিক মেরে শেষ করে দেয়। ফেংপিং নিরাপদে দূরে চলে যায়। এরপর ফেংপিং চেইনের দিকে যায়। আন্টি চেইন ঠিক আছে এবং পুলিশকে ডাকা হয়। ক্রিমিনাল ধরা পড়ে যায়। ব্যাং ফেংপিংকে থামস আপ করে বলে, ও যেই লোকটা তুমি ধরিয়েছ তার নাম হুয়াং বিন্ডা, আর সত্যি বলতে তুমি ওর সঙ্গে দারুণ লড়াই করেছ, তবে নিজেকে একটু লুকিয়ে রাখ। ঠিক তখন সিনিয়র ফেংপিংকে কিছু জিনিস দেয়, ব্যাগ থেকে বের করে, যার মধ্যে কিছু পিলও আছে। ফেংপিং ভাবতে থাকে, এই জিনিসগুলো কি জন্য সিনিয়র? সিনিয়র বলেন, এগুলো হলো কিপিল, মানে ব্লাড কিপিল, যা তোমার এনার্জি অনেক বাড়িয়ে দেবে। এর ফলে তুমি ভবিষ্যতে ব্রেক থ্রু করতে পারবে এবং তোমার পাওয়ার আর ভিটালিটি আরও রাইজ করবে। তবে ব্রেক থ্রু চ্যাপটি পার্টে হয়, তাই এটা প্রত্যেকের জন্য আলাদা। এরপর দেখা যায় তার ছোট বোন এসেছে। সে বলে, ভাই তুমি আমাকে পিক করতে কেন আসনি? ফেংপিং তখন সিনিয়র ব্যাংকের দিকে তাকায়। তার ছোট বোন খুব খুশি হয়ে সিনিয়রের সঙ্গে খেলতে শুরু করে এবং বলে, সিনিয়র ব্যাংক, আপনি কি আমাকে অটোগ্রাফ দেবেন, কারণ ব্যক্তিটি বেশ ফেমাস। এরপর বাড়িতে ফেংপিং কিছু পিল চেক করছে। হঠাৎ তার চারপাশের এলাকা বদলে যায়। সামনে থাকা স্ক্রিনে নতুন লেভেল দেখা যায়, 2 মিলিয়নের উপরে। ফেংপিং অবাক হয়ে যায়, সব পয়েন্ট এত দ্রুত কিভাবে বাড়ল? এটাই হয়তো আমাকে এতদিন টিকে থাকতে সাহায্য করেছে। হঠাৎ সব আবার চেঞ্জ হতে শুরু করে। সে ভাবতে থাকে, এটা হয়তো একটি আপগ্রেড। এর সঙ্গে সঙ্গে তার শরীর আবার পুরোপুরি ব্যথায় ভরে যায় এবং সে চিৎকার করতে থাকে। পরের সিনে দেখা যায় বাড়িতে তার এক বন্ধু আছে। সে বেশি ফোকামোকা দেখাচ্ছে, কিভাবে সে নিজেকে ইনক্রিজ করতে পেরেছে, কিভাবে আপগ্রেড হয়েছে। এমনকি তার বাবা মা বাড়িতে ভিটালিটি চেক করার জন্য মেশিনও এনেছে। বন্ধুটি ফেংপিংকে বলে, তুমিও এসে চেক করো, স্কুলের ভিতরেই চেক করতে পারো, নিজের সব ইমোশন কনসেন্ট্রেট করো ভিটালিটি বাড়ানোর জন্য। তার নম্বর আসে 113। সবাই দেখে অবাক হয়ে যায়। ফেংপেং নিজে বলে, ও সব ঠিক আছে, আমি অনেক চেষ্টা করেছি, তাই একটু ইনক্রিজ হয়েছে, আর কিলসের সাহায্যও নিয়েছি। এরপর মার্শাল আর্ট এক্সামের সময় আসে। এক্সামের আগে প্রফেসর সবাইকে বলে, এই দুনিয়ায় তোমার লাইফ একজন মার্শাল আর্টিস্ট হিসেবে এই এক্সাম পাস করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ একজন মার্শাল আর্টিস্টের জীবন সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ ভবিষ্যতে তোমরা সবাই এই দুনিয়াকে প্রোটেক্ট করবে। এরপর সবাই নিজের ভিটামিটি টেস্ট শুরু করে। সবাই চিৎকার করছে, লাইট বাড়ানোর জন্য পুরো ব্যাট দিচ্ছে, কিন্তু ফেংপেং এখানে থামার কোনো নামই নিচ্ছে না। সে এক বাচ্চার মতো চিৎকার করছে, যেন একটা বক্সের মধ্যে বন্ধ, আর তার লাইট এত বেশি গ্লো করছে যে পুরো বক্স উজ্জ্বল হয়ে উঠছে। সবাই দেখে শক খায়। ফেংপেং এর নম্বর আসে 149, যা আগের বছরের সিনিয়র ব্যাংকের সমান। সবাই অবাক হয়ে যায়। ফেংপেং তখন সিনিয়র ব্যাংকের সঙ্গে কথা বলে, সিনিয়র, আমাকে আসলে কোন একাডেমির জন্য এম করতে হবে? সিনিয়র ব্যাংক বলে, কাল স্কুলের প্লেগ্রাউন্ডে এসে দেখা কর, তারপর আমরা
আমরা এই ব্যাপারে আলোচনা করব। ফেরার পরে ফেংপেং বাড়িতে ফলাফল দেখায়। তার বাবা রেগুলার রেজাল্ট দেখে কেঁদে ওঠে, কারণ ছেলে যে জায়গা থেকে এসেছে এখন সে কত দূর এগিয়ে গেছে। পুরো পরিবার খুব খুশি হয়। এরপর ফেংপেং সিনিয়র ব্যাংকের সঙ্গে দেখা করতে পৌঁছায়। সেখানে তার টিচারের মেয়ে মিনি থাকে। সে মিনিকে বলে, একটু পাশে দাঁড়াও, আমি ফেংপেংয়ের সঙ্গে কথা বলবো। ঠিক তখনই সে ভাবতে শুরু করে তার টিচারের এবং এক পোর্টালের ব্যাপারে, যেখানে তার টিচার জংকিং মেন ছিলেন, যিনি ফেংপেংকে এন্ট্রি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। হ্যাঁ, তারা জানত এই পোর্টাল শীঘ্রই বন্ধ হয়ে যাবে, তাই সব দায়িত্ব তারা বেইজিংয়ের ওপর দিয়ে দিলেন, যাতে সে সব ঠিকঠাক সামলায়। কিন্তু ফেংপেং মাইন্ড চিল করার জন্য বলে, টিচার চিন্তা করবেন না, আপনি চলে গেলে আমি আপনার মেয়ের সঙ্গে বিয়ে করে দেব। এই কথা শুনে টিচার রেগে গিয়ে বলে, চুপ করে যাও, এখনও আমার মেয়ে তো এক ছোট্ট বাচ্চি। ফেংপেং শুধু মজা করছিল। এরপর প্রেজেন্ট সিনে দেখা যায় ফেংপেং ব্যাংকের ওপর একটি আক্রমণ করে। সে চেষ্টা করে ব্লক করতে, কিন্তু কতক্ষণ টিকে থাকবে তা দেখার বিষয়। কেউ বলে, সত্যি তুমি নিজের ফ্লাফি বডি নিয়ে এমন কোনো ভালো একাডেমিতে এম করতে যাচ্ছ? ভালো একাডেমি কথা বলা হয়, অনেকগুলো একাডেমি আছে যা নাম্বার 1 এবং সেখানে সবকিছু পাওয়া যায়। এটা শুনে ফেংপেং সেকেন্ড একাডেমিটা আলাদা লক্ষ্য করে। এরপর তার একাডেমিতে যাওয়ার সময় আসে। বাবা মা ট্রেন স্টেশনে এসে বিদায় দিতে। সে তার ছোট বোনের সঙ্গে কিছুক্ষণ মজা করে। বিদায়ের সময় তার বোন বলে, হ্যাঁ, আমি তোমাকে মিস করব, ব্যাংকও অপেক্ষা করবে। একাডেমিতে ঢুকতেই সে দেখল সামনে একটি ব্লু হেয়ার গাই দাঁড়িয়ে আছে, যিনি একদম আলাদা রুতবে দেখাচ্ছে। কিন্তু গাই ফেংপেংকে দেখেই তার লেভেল জানতে চায়। ফেংপেং শুধু হাসে আর বলে, আপনি এখানে একজন সিনিয়র। এরপর গাই নিজের পরিচয় দেয়, গর্বের সঙ্গে, প্রাইডলি বলে তার নাম স্কিন ফেং। ফেংপেং মনে করে, এভাবে কিভাবে আমার সিনিয়রের সঙ্গে ক্যাজুয়ালি কথা বলবো। এরপর সবাই সামনে এগোতে থাকে, কিন্তু এখন তার টার্গেট হলো বং, মানে বাইন এবং ম্যাগজিং ইউনিভার্সিটি। তাকে সবাইকে হারাতে হবে। সব স্টুডেন্ট লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং তাদের অ্যাডমিশন রেজিস্ট্রেশন দিচ্ছে। ফেংপিং নিজের রেজিস্ট্রেশন ফর্ম জমা দেয়। সেটি দেখে একজন লেডি চোখ হয়ে যায়, এ কি, সে কি সেকেন্ড র্যাঙ্কের? কিন্তু যখন সে লেটেস্ট র্যাঙ্ক চেক করে দেখার তার র্যাঙ্ক এখন থার্ড, মাত্র 1 মাসের মধ্যেই। সবাই অবাক হয়ে যায়। তারপর তাকে একটি চাবি দেওয়া হয়, যা তার জন্য একটি বিলার মতো। সিনিয়র জয় ইয়ং তাকে ডর্ম পর্যন্ত নিয়ে আসে। সাথে তাকে পুরো লাক্সারি ফ্ল্যাট দেওয়া হয়, যা একদম আলাদা আর ভালো পরিবেশে। ফেংপিং ডর্মে ঢুকতেই সত্যিই শক খায়। এত সুন্দর ফ্ল্যাট তার নিজের বাড়ির থেকেও ভালো মনে হয়। তবে হঠাৎ তার রুমে চেঙ্গুইন নামে একজন আসে। সে বসে বলে, তুমি আসলে কোথা থেকে এসেছো? ফেংপিং বলে, আমি নানজিং থেকে এসেছি। চেঙ্গুইন মনে করে ছোট একটা জায়গা থেকে এসেছে। তারপর জিজ্ঞেস করে, তুমি বং সম্পর্কে জানো? ফেংপিং জানায় সে বোন ট্যাম্পিংয়ে ক্রেজিলি ব্রেক থ্রু করছে। আশেপাশের ইউনিভার্সিটিগুলোতে সে প্রায় সব মেইন ফাইটারকে হারিয়েছে। সে বলে, বোন ট্যাম্পিংয়ে আমি এখন থার্ড স্টেজে পৌঁছেছি। চেঙ্গুইন একটু শক হয়, কিন্তু বলে, তোমার স্টেজ যতই হোক বা ফাইটিং কেবল তোমার আসল ক্ষমতা, দুটির মধ্যে বড় পার্থক্য থাকতে পারে। তাই তোমার ক্ষমতা বাড়াতে হবে, তুমি এতটা ভালো ফাইটার নও। ফেংপিং পুরোপুরি বুঝে গেছে যে সে বাকি, তাই আগামীকাল ডেবিনের জন্য সে প্রস্তুত এবং নিজেকে সেরাভাবে সবাইয়ের সামনে উপস্থাপন করবে। এরপর সিনে দেখা যায় ডেবিউ অ্যারিনায়, যেখানে কিনো আসে, সাথে একজন লেডি আছে, যারা ভালো পারফরমেন্স দেওয়ার যোগ্য লোকদের খুঁজছে। অ্যান্ড টাইমে ফেংপিং আসে, প্রায় ফুল টাইমে, কারণ দরজা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। বাইরের লোকেরা বাইরে চলে যায়। সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল আসে এবং সবাইকে ঘোষণা করে, যারা এখানে দেরিতে এসেছে তাদের অর্ধেক মার্শাল আর্ট পয়েন্ট কেটে দেওয়া হবে। যারা এখনও নিয়ম বুঝতে পারছে না তারা কি করবে? এখানে সবাইকে রুলস অনুযায়ী চলতে হবে, তাই কেউ সামনে যাবে, কেউ কিছুটা পিছিয়ে থাকবে। মনে করো না তুমি একাডেমিতে এসে পৌঁছেছ, অর্থাৎ তোমার জীবন পিকে এসেছে। এটা শুধু সবচেয়ে নিচের সিঁড়ি। সবাইকে ব্লাড পিল ফ্রি দেওয়া হবে। ঠিক তখনই এক শিক্ষক এন্ট্রি দেয় এবং ধীরে ধীরে আরও 5 জন শিক্ষক আসে। সবাই তাদের অরা রিলিজ করে, যা সবাইকে কিছুটা পিছনে ঠেলে দিতে যথেষ্ট। ফেংপিংও তার অরা রিলিজ করে, যাতে কাউন্টার করতে পারে এবং থামতে পারে। কিন্তু একটি শিক্ষক তার দিকে তৎক্ষণাৎ নজর দেয়, যেন জন্মের শত্রু হয়ে আচরণ করছে। তবে ফুডি হারকা মারার মতো পুরো অরা রিলিজ করে। ফেংপিংও একই করছে। এই সব কনসার্টের মধ্যে কিনো ভাবতে থাকে, এরা কি সবই একটু বোকা? ঠিক তখন আরেকজন আসে, একজন বুড়ো মানুষ, শান্ত ভঙ্গিতে, এক কাজ ও পিওর অরা নিয়ে। সে সঙ্গে সঙ্গে সবাইকে শেখানো শুরু করে। সবাই দেখে বুঝতে পারে কমপক্ষে 8 গ্রেড হবে। সে একাডেমির লিগাসি সম্পর্কে বলছে, যা ভবিষ্যতে ছাত্ররা এগিয়ে নিয়ে যাবে। উপর আকাশের দিকে তাকিয়ে সবাই দেখে মানুষ শুধু অপেক্ষা করছে। সে কি করবে? স্পিচ শেষ হলে প্রিন্সিপাল ঘোষণা করেন সবাইকে ব্লাড চিন ফ্রি দেওয়া হবে, সবাই ব্যবহার করতে পারবে। কিন্তু ঠিক সেই সময় আবার ঘোষণা করা হয় একটা বড় ধরনের ঘটনা। সবাইকে বলা হয়, তোমাদের কম্পিটিশন এখন থেকে শুরু হচ্ছে। 20 মিনিট পর সবাই টাওয়ারে বলতে গেলে অ্যারিনায় মিলিত হয়। সবাই দেখে শক খায়। ফেংপিং ভাবতে থাকে, এই তো কি হলো? যাদের সে আগে দেখেছে, যারা ফোবি, তার বন্ধুরা, এবার সবাই তার শত্রু হয়ে গেছে। এরপর সবাই অ্যারিনায় আসে। গেটের কাছে একজন গেটকিপার, মানে একজন শিক্ষক, সবাইকে নির্দেশ দিতে থাকে, এই অ্যারিনার ভেতরে আপনাদের
তোমাদের লেভেল 1 ফ্লোরে যাওয়া অ্যালাউড। আপনাদের জন্য 400 স্পেস রয়েছে। সবাই লড়বে এবং নিজের স্পেস কাভার করবে। যারা নিজের স্পেস কাভার করতে পারবে না তার পয়েন্ট এবং জিনিসও কেটে দেওয়া হবে। তাই সবাইকে কম্পিটিশন করতে হবে, তবে শুধু কাঠের অস্ত্র ব্যবহার করা যাবে। ফেংপিং বুঝে যায় এটা আসলে একে অপরকে সামনের দিকে ঠেলার পুরোপুরি একটি কৌশল। এরপর সবাই ভিতরে প্রবেশ করে কাঠের অস্ত্র নিয়ে। ফেংপিং বলে চল গুড বাই। তারা 4th ফ্লোরে যায়। ফেংপিং সিঁড়ির দিকে যায়, তখন একজন এসে আক্রমণ করে। ফেংপিং কাউন্টার করে এবং লড়াই শুরু হয়। অনেকেই একইভাবে লড়ছে। ফেংপিং ভাবতে থাকে বেং ঠিক বলেছিল কিনা, সত্যি কি ঠিক বলেছিল। উপরে সিঁড়িতে একটি লেডি দাঁড়িয়ে লড়ছে। সে যেই কাউকে ফেলে দেবে তা যদি নিচে পড়তে হয় সে সঙ্গে সঙ্গে ধরে রাখে, কিন্তু সেই লোক তাকে ধরেই নিচে ফেলে দেয়। ফেংপিংয়ের বন্ধু এসে ওই মেয়েকে ধরে, প্রতিশোধ হিসেবে সেই লোককে নিচে ফেলে দেয়। কিন্তু ঠিক সেই সময় দেখানো হয় ফুফা, যিনি একেবারেই আলাদা লেভেলে। সে সরাসরি সবারকে দমন করছে, 4 জনকে একসাথে সিঁড়ি দিয়ে উপরে টেনে নিয়ে যাচ্ছে। তবে তার 2 জন সাথী এসে তাকে আটকাতে সক্ষম হয়। যখন সে তাদের সঙ্গে লড়ছে, একজন ফ্যাটি এসে তার পায়ে কামড় দেয় এবং অন্যজনের জন্য একটি ওপেনিং তৈরি হয়। ফুফাকে পাঞ্চ মারা হয়। সত্যিই মজার দৃশ্য। এরপর দেখা যায় কেন চুপচাপ এগোচ্ছে, কিন্তু ইন্সট্রাক্টর জিজ্ঞেস করে শেষমেশ কি হচ্ছে ছেলে। কেন বলে ও প্রিন্সিপালের সাইন দরকার ছিল তাই এখানে এলাম, কিন্তু সে আসলে দেখতে চাচ্ছে কে প্রথম 4th ফ্লোরে পৌঁছাবে। সবাই যারা 4th ফ্লোরের দিকে যাচ্ছে তাদের নকআউট করা হয়। সেখানে 3 জন মেয়ে রয়েছে যারা শীর্ষে পৌঁছেছে। তারা সবাইকে শুধু ইউজলেস বলছে, অর্থাৎ কাজে কিছুই আসে না, শুধু ডাকাডাকি করছে। একইভাবে কিনাও একই কথা বলছে। ঠিক তখনই ফেংপিং ও 4th ফ্লোরে প্রবেশ করে। সে সামনে দাঁড়ায় এবং বলে আমি চ্যালেঞ্জ দিচ্ছি সবার জন্য। 4th ফ্লোরে দাঁড়ানো সবাই তার কাছে বেকার মনে হচ্ছে। তার সিনিয়র ব্যাং বলেছিল যখন তুমি একাডেমিতে যাবে সবাই তোমার কাছে ট্যালেন্টেড মনে হবে, কিন্তু এখানে সবই শুধু ট্রেস, কোনো ট্যালেন্ট নেই। তাই সবাই তাকে সো কল্ড এজেন্ট বলছে। কিভাবে এভাবে সবকে বেকার বলতে পারে। ক্যামেরার মাধ্যমে দেখার পর বুড়ো মানুষও বলে সত্যি এই লোকটাই ফেংপিং। সে আরও বলে এখানে যারা আছে সবাই শুধু ট্রেস, কিছুই বিশেষ নয়। ঠিক তখন প্রিন্সিপাল ঘোষণা করেন এখন ফেংপিংকে যদি কেউ হারায় তাহলে 30 মিনিটের মধ্যে সে একটি পয়েন্ট পাবে, যা সম্পূর্ণ ক্লিন হিসেবে ধরা হবে। এই কথা শুনে সবাই ফাইটের জন্য প্রস্তুত হয়। এবার ফুফাকে একটি সাইড বেছে নিতে হবে। সে কোন সাইড বেছে নেবে, ফেংপিংকে হারাবে নাকি ফেংপিংকে সাহায্য করবে। শেষমেশ সে বেছে নেয় ভাইচারা অন টপ, মানে সে সম্ভবত তার নতুন বন্ধুকে সাহায্য দেবে, যাকে সে গতকালই বন্ধু বানিয়েছে। এরপর সবাই লড়াই শুরু করে। 2 জন পুরো অ্যারিনার সামনে ফাইট করছে। তাদের লড়াই বেশ ঠিকঠাকই যাচ্ছে। ঠিক তখন ফেংপিং বলে আমার কিছু কিলস কনজিউম করতে হবে যাতে আমার এনার্জি বাড়ে। ফেংপিং তখন সেখান থেকে চলে যায়। অবশিষ্ট দুর্দশাগ্রস্ত ফুফা একা থাকে। তখনও সবাই তার উপর আক্রমণ করছে। ঠিক তখন একজন বলে আমরা ফুফাকে সামলাবো, আমি ফুফাকে সামলাবো। এভাবে তারা সহজে তাকে মোকাবিলা করতে পারে। সেখানে দেখানো হয় ফেংপিং যে সবাইকে ফাইট করছে, 4 পাশ থেকে ঘেরা, কিন্তু সে কেবল সবাইকে থামানোর চেষ্টা করছে। একসাথে এত মানুষকে কিভাবে সামলানো যায়। ঠিক তখন সে একজনের সঙ্গে আক্রমণ করে, কিন্তু ওই ব্যক্তির সুযোগ পেতেই ফেংপিংয়ের ওপর আক্রমণ করে এবং তাকে হিট করে ফেলতে পারে। ফেংপিং যেভাবে লড়ছে সব শিক্ষক দেখছে এবং অবাক হয়ে যাচ্ছে। ফেংপিং একমাত্র সেই ছেলে যার ব্যাকগ্রাউন্ড অনেক সাধারণ। তার কোনো শিক্ষক নেই, কোনো ইনস্ট্রাক্টর নেই যিনি তাকে ট্রেন করতে পারে। তারপরও সে এত ভালো ফাইট করছে। পরে দেখা যায় সে বেইং ইয়ংয়ের ব্রান্টিস্ট এবং জংকিং বিনের স্টুডেন্ট। এক মিশনের পর সে ফিরে আসেনি। এরপর দেখা যায় ফুফা ভীষণভাবে মার খেয়েছে। হারার মানে তার অর্ধেক পয়েন্ট হারানো। কিন্তু ফেংপিং একমাত্র বেঁচে থাকা যে সবাই দ্বারা ঘেরা। সে তার সিস্টেম প্রকাশ করতে চায় না, তাই একটি পিল খায় এবং সঙ্গে সঙ্গেই ফাইটের জন্য প্রস্তুত হয়ে যায়। বুড়ো মানুষ বলে এটা সত্যিই বেকার, এত দ্রুত কেউ পিলকে শোষণ করতে পারবে না। ঠিক সেই সময় টাইমার শেষ হয়ে যায় এবং ফেংপিং হাওয়ায় লাফিয়ে উঠে যায়। নিচে এসে বলে আমি জিতেছি। ঠিক তখন প্রিন্সিপাল ঘোষণা করেন তোমরা সবাই লুজাররা এই লজ্জা কখনো ভুলবে না। আগামীকাল এসে আমার সাথে অ্যারিনায় মিলিত হও। সেখানে সবাই এসে পৌঁছায়। বেশিরভাগই ফেংপিংয়ের ট্যাঙ্কিং বক্সিং টেকনিক দেখে আকৃষ্ট, তাই তারা তার ছাত্র হওয়ার জন্য যেতে চায়। কিন্তু ফেংপিং সেটা এড়িয়ে সামনে এগোয়। সেখানে সে সেই লেডির সঙ্গে দেখা করে যিনি খুবই অহংকারী, অর্থাৎ সে সেই শিক্ষক যাকে সে আগে দেখেছে। সে সব ছাত্রদের রিজেক্ট করছে। এইগুলো কোনো কাজের নয়, পুরো ট্রেস। ফেংপিং সামনে আসলে সে বলে ও তোমাকে তো জিনিয়াস বলা হয়, তোমার শক্তি সত্যিই প্রমাণিত। তুমি পুরো একাডেমির সিনিয়রদের আগে রাগ দেখিয়েছ। তোমার কম্প্যানিয়নরা এখন সবার শত্রু। এখন কি পরিকল্পনা করছো? তোমার কোনো ভালো ব্যাকগ্রাউন্ডও নেই। ফেংপিং বলে কিন্তু আপনি কি অফার দিচ্ছেন যা অন্য কেউ দিচ্ছেন না? সে বলে উইন্ড হার্ট ফেং, তুমি এতে অংশ নিতে পারো। এরপর ফেংপিং তার কার্ড চাইতে থাকে। সে ভাবছে গ্র্যাজুয়েশন হলে তার জন্য কি সত্যিই ঠিক হবে। সে তখনই অংশগ্রহণ করতে পারবে, কিন্তু তার আগে তাকে রেজিস্টার করা হয় তার শিক্ষক হিসেবে। সে বলে ঠিক আছে, আগামীকাল দেখা হবে, তোমার ক্লাস শুরু। এরপর তার বন্ধু শু আসে এবং বলে তোমার শিক্ষকের নাম মনে রাখো, লান ফিঙ্গারু। সে লায়ন হেড থেকেও বেশি কঠোর এবং খুব স্ট্রিক্ট। ন্যাফানের প্রাইভেট ক্লাস চলছে, যেখানে সে কাল্টিভেশন সম্পর্কে শিখাচ্ছে, কিভাবে তার পা দুর্বল তার উপর ফোকাস করছে। তার সামনে কিছু দেওয়া হয়, 3টি পিলস, যা হঠাৎ করে তার হাতে শক্তি যোগ করে। 1 ঘন্টা ধরে এভাবে কাল্টিভেশন প্র্যাকটিস করার পর তার পায়ে যেন আগুন দৌড়াচ্ছে। সে বলে ওহ বেশ ভালো হয়েছে, এবার থেকে নতুন একটা টেকনিক প্র্যাকটিস করা শুরু কর। কিন্তু ফেংপিং বলে আমাকে আরও
ক্যান্ডি দাও। মানে সে পিলসের জন্য আরও চাইছে, কিন্তু সে তাকে পা দিয়ে ধাক্কা দিয়ে বাইরে পাঠায়, যেমন সে কিছুই নয়, এবং বলে, তুমি কি মনে করো ভাইটালিটি পিলসগুলো গাছের ওপর জন্মায়? পরের দিন সে ট্রেনিংয়ে যায়। সেখানে তার আরও দুজন ছাত্র আছে, যাদের সে চিক সম্পর্কে প্র্যাকটিস দেখাচ্ছে, দেখায় কিভাবে কিক ব্যবহার করতে হয় এবং ভাইটাল পয়েন্টসের জন্য। ফেংপিংও কিক প্র্যাকটিস করতে শুরু করে, পুরো 100% রেস্ট নিয়ে। তবে তার পা পুরো ধ্বংস হয়ে যায়। শিক্ষক বলে, ও সরি, আমি বলতে ভুলে গিয়েছিলাম, অ্যালয় বুটস লাগবে তোমাকে প্র্যাকটিস করার জন্য। ফেংপিং আহত হয়ে লংড়াতে চলে যায়। পরের দিন সে একটি শপে যায় অ্যালয় বুটস কিনতে, কিন্তু বুড়ো মানুষ বলে, তুমি কি সত্যি এই ভাঙা পায়ের সঙ্গে অ্যালয় বুটস দিয়ে কি করবে? কিক প্র্যাকটিসও করতে পারবে না, তুমি তো আছেই আঘাতপ্রাপ্ত। ফেংপিং বলে, ঠিক আছে, তাই বুটস দরকার। বুড়ো মানুষ বলে, ঠিক আছে, কিন্তু জানো নাকি এই ডি র্যাঙ্ক বুটসের দাম এত বেশি যে তোমাকে তোমার একটি কিডনি বিক্রি করতে হবে, তোমার অর্ধেক পয়েন্টও দিতে হবে। ফেংপিং ভাবল, এটার চেয়ে ভালো আমি আইফোন কিনে নিতাম, একটা কিডনিতেও হবে। তারপর তারা বলে, ঠিক আছে, আমি তোমাকে ডি র্যাঙ্ক দিচ্ছি। ডিলটা একটু হালকা হবে, তোমার জন্য আমি কর্পোরেট করি, 2 কিডনি দিয়ে দাও। পরের দিন শিক্ষক তাকে নিয়ে আসে ট্রেনিং করানোর জন্য লমির সঙ্গে, যেখানে কিছু সিনিয়র অনুপস্থিত থাকে। কিন্তু যেটা হলো, ফেংকে দেখার সাথে সাথেই তারা শুরু করে তার ব্যর্থতা দেখানো। বলতে থাকে যে সে ভীরু এবং কিছুই নয়, আর সবসময় ব্যাংকের সঙ্গে লড়তে চায়, কিন্তু হারেছে। তাই এবার সে জুনিয়রের সঙ্গে লড়তে চায়। কিন্তু লমি বলে, ফেংক এসব কথা এসে প্রতিক্রিয়া দেখাবে না। তবুও ফেংক একটু রেগে থাকে এবং ব্যর্থতার সম্মুখীন হওয়াটা একটু বেশি মনে হচ্ছে। তাই সে বলে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে লড়ার জন্য প্রস্তুত। অর্থাৎ সে একজনকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। এরপর তারা আরনায় চলে যায়। লম্বা চুলের ছেলেটি নিজের একজন সঙ্গী পাঠায়, যারা লড়ার জন্য প্রস্তুত। দুজনই লড়ার জন্য প্রস্তুত এবং শুরু হয় লড়াই। ফেংক বলে, ঠিক আছে। যেমনই ছেলেটি সামনে এসে তার শক্তি নিয়ে আক্রমণ করে, পাঞ্চের গতি লাইটের মতো। ফেংক তা ডজ করে, কিন্তু দুজন একে অপরের দিকে পাঞ্চ ছুটছে, খুব উচ্চ গতিতে। এখানে যে শক্তি থাকে সেই ছেলেটির শক্তি ফেংয়ের থেকে বেশি। ফেং সঙ্গে সঙ্গে পিছনে সরে যায় এবং হাত ধরে। ঠিকভাবে শ্বাস নেওয়ার সময়ও পান না। তখন ছেলেটি তার উপর পাঞ্চের বৃষ্টি শুরু করে। ফেং ডজ করে এবং বলে, সত্যি তোমার মধ্যে লড়ার কোনো উপায়ই নেই। একটাই শব্দই ছেলেটিকে রেগে দেওয়ার জন্য যথেষ্ট। ফেং কিক মারতে শুরু করে, ছেলেটি দূরে গিয়ে পড়ে। শিক্ষক লু বলে, দেখেছিস, আমি যেমন বলেছিলাম, পাওয়ার চ্যানেলিংয়ের কৌশল ঠিক এমন ব্যবহার করলে কি ঘটে। ফেংও একই কৌশল ব্যবহার করে, পেছনে সরে গিয়ে কিক মারে, আর ছেলেটি ডেরে যায়। কিন্তু এই সব কৌশল ব্যবহারের সময় ফেংয়ের পায়ে ব্যথা হচ্ছে, কারণ এই টেকনিক এতটাই ঝুঁকিপূর্ণ যে যতক্ষণ ঠিকমতো প্র্যাকটিস না করবে ততক্ষণ ব্যথা থাকবে। কিন্তু এই ব্যাপারে লম্বা চুলের ছেলে বলে, সত্যি এই ছেলেটা পুরোপুরি ট্রেস, আর কিছুই নয়। কিন্তু এটার উত্তর দেয় লু, তুমি সত্যিই পুরো ট্রেস, এই কারণে তুমি জুনিয়রকে চ্যালেঞ্জ করতে পিছপা হচ্ছ। ফেং বলে, অবশ্যই, কেউ যদি আহত হয় তার কি সমস্যা, সে যদি চ্যালেঞ্জ দিচ্ছে আমি করব। তবে ঠিক সেই সময়ে ব্যাংকের এন্ট্রি হয়। সে বলে, তুমি কি জুনিয়রকে বুলি করার চেষ্টা করছো? যদি সত্যিই সাহস আছে তবে এসো, নিজের সাইজের সমপর্যায়ের সঙ্গে লড়াই কর। পরের দৃশ্যে দেখা যায় ফেং ব্যাংকের সঙ্গে বসে আছে। ফেং জিজ্ঞেস করে, আপনি এখানে সিনিয়র হিসেবে কি করছিলেন? ব্যাংক বলে, এইটা শুধু আত্মবিশ্বাসের জন্য, আমি এখানে এসেছি। তবে ফ্ল্যাশম্যানের বাৎসরিক প্রতিযোগিতা আসছে, সেখানে তুমি হয়তো অংশ নিতে পারো, তোমার জন্য এটা অনেক ভালো সুযোগ হতে পারে। এরপর দেখা যায় ট্যাঙ্ক অফিসে এসেছে। সে ফ্রেশম্যান কম্পিটিশনের তথ্য দিচ্ছে, বলছে, এই কম্পিটিশন আমাদের একাডেমির জন্য খুব গুরুত্বপূর্ণ। 20% পয়েন্ট পাওয়া যাবে যদি আমরা জিতি। এজন্য শীর্ষ শিক্ষার্থীদের অংশগ্রহণ করানো হচ্ছে। লু ফিঙ্গারও বলে, তুমি সত্যি এই কম্পিটিশন জিততে চাও? হয়তো ভাইস প্রেসিডেন্ট নিজেই অংশগ্রহণ করে এটা লড়াই করা উচিত। ট্যাঙ্ক বলে, চুপ করে থাকো, এখানে শীর্ষ 10 শিক্ষার্থীকে অংশগ্রহণ করানো হবে, আর আমি নিজেই তাদের ট্রেনিং দেব এবং দেখব তারা সত্যিই যোগ্য কিনা। এরপর তাদের ট্রেনিং শুরু হয়। সকলকে 30 ক্রেডিট দেওয়া হয় এবং তাদের আসল অস্ত্র দেওয়া হয়। ফেংও পায় একটি স্পেয়ার, যা দিয়ে সে ট্রেনিং করছে এবং সবকিছু ধ্বংস করছে। তার কাছে তার শিক্ষক লু আসে এবং বলে, এইভাবে ট্রেনিং করো না, মনে করছো যেন তুমি সবকিছু ধ্বংস করার চেষ্টা করছো। তারপর সে তাকে একটি নতুন টেকনিক শেখায়, ব্লাড ওয়েস্ট ব্লেড, এবং বলে, এর সঙ্গে ট্রেনিং করো। এরপর পুরোপুরি জাম্প করে পালানো দেখানো হয়। এরপর সেই দিনটা দেখানো হয় যখন কম্পিটিশন শুরু হতে যাচ্ছে। অনেক ছাত্রছাত্রী সেখানে এসেছে, এমনকি ফেংয়ের বোনও এসেছে তাকে উৎসাহ দিতে। সেখানে এক স্ট্রিমারও আছে যিনি দেখাচ্ছেন কিভাবে তিনি নিজের জীবন বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে ফেলছেন এবং ঝুঁকিপূর্ণ জায়গায় যাচ্ছেন। চ্যান জ্যাগো আছেন এবং তিনি তার দর্শকদের আস্থা অর্জনের জন্য কিছুটা বাজে কথা বলছেন। এরপর দেখানো হয় ফেংকাকে, যিনি ক্যাপ্টেন, কিন্তু তার বোন এসেছে যিনি একটি ইউপিং ক্লাব তৈরি করেছেন। সেই ক্লাবের অনেক মানুষ আছে এবং তাকে ক্যাপ্টেন বানানো হয়েছে। সে বলে, এই কি বাজে কথা, ইউপিং এটা কি? বোন বলে, অবশ্যই, এটা আমি বানিয়েছি। তখনই সেখানে আরেক স্ট্রিমার আসে যিনি ভালো কন্টেন্ট নিতে চাচ্ছেন এবং তাদের সঙ্গে যোগ দেন। এরপর অ্যারিনার স্টেজে হোস্ট সবাইকে জানানো শুরু করেন, সকল ক্যাপ্টেনদের নিয়ে লটারি খেলা হবে। লটারির মাধ্যমে ঠিক হবে কার সঙ্গে কার লড়াই হবে। প্রথমে আসে রেড টিম, যাদের জিয়াংটু মার্শাল আর্ট স্কুল থেকে। তাদের ক্যাপ্টেন হোসু, যিনি সত্যিই একজন মার্শাল আর্ট চ্যাম্পিয়ন। তারপর আসে ব্লু এবং ইয়েলো টিম,
যারা মার্শাল ইউনিভার্সিটি অ্যালায়েন্স এবং 8 স্কুল অ্যালায়েন্স থেকে। ফেংকে পরিচয় করানো হয়, কিন্তু কেউ তাকে চেনে না। সে নতুন এসেছে মুয়া স্কুল থেকে। এরপর লটারি দেওয়া হয়, সবাই লটারি নিয়ে নেয় এবং ফলাফলের জন্য অপেক্ষা করে। এর আগে যেটা ফলাফল বেরিয়েছিল তা হলো মক একাডেমি ব্লু একাডেমির সঙ্গে ম্যাচ হবে, কিন্তু সেটা হবে দ্বিতীয় রাউন্ডে। তবে প্রথম ম্যাচ হবে রেড টিমের। উভয় টিমের ক্যাপ্টেন সামনে আসে। প্রথমে হোসু নিজের পরিচয় দেয়, সামনে থাকে সান। পরিচয় জানার পরেই ফাইট শুরু হয়, কিন্তু ফাইটটা খুবই ইন্টেন্স। উভয়ের অ্যাটাক সত্যিই অনেক শক্তিশালী, দেখে বোঝা যায় যে তারা দুজনই সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। হঠাৎ যখন হোসু অ্যাটাক করে, সান সেটা ডাচ করে এবং আকাশে যাওয়ার পর নিজের পরিচিত টেকনিক ব্যবহার করে। অ্যাটাক দেখে সবাই শকড। যখন অ্যাটাক সানকে হিট করে তখন সে কিছুই করতে পারে না। হোসু কাউন্টার করতে চায়, কিন্তু সান ব্লক করে। হোসুর ওপর আরও অ্যাটাক করার সময় হোসু এক ঘোস্টের মতো গায়েব হয়ে যায়। শেষে সান সুযোগ পেয়ে স্পেয়ার দিয়ে আক্রমণ করে। হোসু ধরে বলে, এবার তুমি ফাঁদে পড়েছ। কিন্তু হোসু আবারও নিজের অ্যাটাক দিয়ে তাকে সারেন্ডার করতে বাধ্য করে। সান শেষমেশ সারেন্ডার দেয়। এদিকে দেখানো হয় কেন ব্যাঙ্গের সঙ্গে বলছে, তুমি কি মনে করছো তোমার জুনিয়র কতক্ষণ টিকবে। তার অবস্থা কিছুটা বিপজ্জনক, কিন্তু ব্যঙ্গ কোনো উত্তর দেওয়ার আগ্রহ দেখায় না। এরপর কমসেন এগিয়ে চলে আর ফেংয়ের দলে নম্বর আসে। হঠাৎ ফেংয়ের বোন এসে তাকে থামায় এবং বলে, ভাই তুমি ফাইটে যেও না। ফেং কিছুটা বিপদ অনুভব করে, কিন্তু শান্ত থাকার নির্দেশ দেয়। এবার সে ফাইট করার জন্য এগোচ্ছে। পুরো দেশ জুড়ে এই খবর ছড়িয়ে পড়েছে। এমনকি মোয়ের বাবা অর্ধদিন ছুটি নিয়েছেন যাতে করে তিনি নিজের ছেলের ম্যাচ দেখতে পারেন। এর সাথে দেখানো হয় ফেংয়ের ইন্ট্রোডাকশন, যেখানে তার স্কিল লো অ্যান্ড আর হিসেবে দেখানো হয়। এটা শুনে সবাই চমকে যায়। তার প্রতিপক্ষ বলে, সত্যিই কি তুমি এই স্কিল ব্যবহার করতে পারবে? ফেং বলে, তুমি শান্ত থাকো, আমি আমার এনার্জি জমাচ্ছি টেকনিকের জন্য। শীঘ্রই সে সামনে দাঁড়ায় এক স্ট্রেঞ্জ অবস্থায়। প্রতিপক্ষ শুধু তাকে অবজার্ভ করার চেষ্টা করছে, কিন্তু কোনো ফ্লো বোঝা যাচ্ছে না। ফেং দ্রুত স্ক্রিন নিচে নামিয়ে তার স্ট্রেঞ্জ চেঞ্জ করে এবং ক্যাজুয়ালি তার দিকে এগোতে শুরু করে। এটা দেখে প্রতিপক্ষ রাগে আক্রমণ করে, কিন্তু ফেং সহজেই ব্লক করে দেয়। যখন সে আক্রমণ চালায়, ফেং তার স্পিডকে দুভাগে ভাগ করে দেয়। এটা দেখে প্রতিপক্ষ নিজেই ভয় পায়। ফেং এবার তার স্পিডই হাফ নাইফে রূপান্তর করে এবং জেসির সঙ্গে আক্রমণ চালায়। তারপর প্রতিপক্ষকে পিছের দিকে ফেলে দেয়। ফেং তার শিক্ষক যে টেকনিক শিখিয়েছিলেন ব্লাড বাস্ট ব্লেড সেটা ব্যবহার করে এবং প্রতিপক্ষকে পরাজিত করে। রেফালি ঘোষণা করে ফেং জিতেছে। ফেং সঙ্গে সঙ্গে তার প্রতিপক্ষকে দাঁড়াতে সাহায্য করে। এদিকে ভু ভাবছে আমার নাম কখন আসবে, কিন্তু রেফারি বলে পরের রাউন্ডের জন্য এগো। ফেং বলে, ভাই আমি চলবো। প্রতিপক্ষ তার ক্যাপ্টেনের কাছে মাফি চায়, কিন্তু ক্যাপ্টেন বলে, চিন্তা করো না, তুমি ফেংয়ের আসল টেকনিক দেখাতে সাহায্য করেছ। এবার সে কিছু সময় আবার ব্যবহার করতে পারবে না। কিন্তু ফেং দুটো পিল খায় এবং সঙ্গে সঙ্গে তার সব পাওয়ার রিকভার করে নেয়। কিন্তু এই ব্যাপারে ক্যাপ্টেন বলে, ভাই 5টা পিল একসাথে খাইলেও এত দ্রুত রিকভার করতে পারবে না। কিন্তু সাথে সাথে হোস্ট বলে, ভাই সে শুধু তার পাওয়ার পুরোপুরি রিকভার করেনি, বরং আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে গেছে। এই কথা শুনে ওল্ড গ্র্যান্ডমাস্টার বলেন, সত্যি এই ছেলের ফিজিক্স মনস্টারাস। এত দ্রুত সে কিভাবে কোনো পিল শোষণ করতে পারে। ফেংকে দেখে প্রতিপক্ষ বলে তার এক সহকর্মীকে, তুই ফেংয়ের লোয়ার বডিতে আক্রমণ কর, এতে সে সহজে হারবে। ফেং সঙ্গে সঙ্গে ফাইট শুরু করে। প্রতিপক্ষ তার লোয়ার বডিতে বেশি কনসেন্ট্রেট করে আক্রমণ শুরু করে। আক্রমণগুলো ফেংয়ের দিকে ঝড়ের মতো আসে। প্রতিপক্ষ মনে করে সে জয়ী হয়ে গেছে, কিন্তু ফেং দুটো কিক দিয়ে তাকে থামিয়ে দেয়। এরপর তাকে জিজ্ঞাসা করা হয়, তুই কি আরও কম্পিট করতে চাস? ফেং বলে, হ্যাঁ অবশ্যই চালিয়ে যেতে চায়। এতে চেইন ক্যাপ্টেন ভেবে বসে এবার ফেংকে দ্বিতীয়বার পিল খাওয়ার সুযোগ দেওয়া হবে না, তাই সে আক্রমণ করে। ফেং সঙ্গে সঙ্গে ব্লক করে এবং বলে, ও আমাকে পিল খাওয়ার সুযোগই দেওয়া হলো না, আমি তো এখনও রিকাভারও হইনি। ফেং আক্রমণ প্রতিরোধ করে, তারপর উপরে লাফ দিয়ে ওঠে। সেখানে সাউন্ড ব্যারিয়ার টায়ার তৈরি হয় তার উপরে। পুরো অ্যারিনাই চমকে যায়। দর্শকরা, চিফ গেস্ট এবং জাজরা সবাই বিস্ময়ে ভরে দেখে, ভাবছে এই ছেলেটা কি ইন্টেন্স ট্রেনিং পেয়েছে, এত কম সময় এত কিছু অর্জন করতে পারে। যখন সে নিচে নামে আক্রমণ শুরু করে। ফাইটের আক্রমণগুলো সত্যিই ভয়ঙ্কর। দুপক্ষের আক্রমণ একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে। পুরো অ্যারিনা চমকে উঠেছে এই দৃশ্য দেখে। কিন্তু ঠিক তখন সামনে যে ক্যাপ্টেন আছে সে তার পাওয়ার রিলিজ করতে শুরু করে এক মুভের জন্য, যার মাধ্যমে সে তার ফিজিক্স দেখায়। দর্শকরা সেটা দেখে উচ্ছ্বাসে চিয়ার করতে শুরু করে। ফেং সঙ্গে সঙ্গে তাকে বাধা দিতে চায়, এই টেকনিকের মধ্যে আক্রমণ করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর সে আবারও আক্রমণ শুরু করে, কিন্তু তার আক্রমণ ক্যাপ্টেনের সামনে কাজে লাগে না। সেখানে ক্যাপ্টেন তার লায়ন লিয়ারিং স্পিরিট ব্যবহার করছে, আর ফেং তার ফিয়ার স্পিরিট ফিনিক্স ব্যবহার করছে।
দুজনের ফিয়ার টেকনিকগুলো সত্যিই শক্তিশালী। এদিকে ফেংয়ের বোনও টিভিতেই ম্যাচ দেখছে এবং ভাইয়ের জন্য চিয়ার করছে। দুজনই খুবই ক্লান্ত হয়ে গেছে, কিন্তু এখানে দুজনই তাদের শেষ পাওয়ার ব্যবহার করে ফাইনাল ব্লাস্ট আক্রমণ করে। এক বিশাল বিস্ফোরণ হয়। তারপর দেখা যায় ফেং শুধু সামনে দাঁড়িয়ে আছে। ফেং ইতিমধ্যে জয়ী হয়েছে এবং বাকি ম্যাচগুলোও সে জিতেছে। এরপর এরিনার দৃশ্য দেখানো হয়, যেখানে কম্পিটিশনে দেখা যায় রেড টিম মুখোমুখি হতে যাচ্ছে মুয়ের টিমের। সেখানে টেং, যিনি শিক্ষক, বলেন, ফেং, তুমি এবার এই ম্যাচে অংশগ্রহণ করবে না। ফেং চমকে যায়, কেন? তারা ব্যাখ্যা দেয়, একটি টিমে মাত্র 5 জনই অংশগ্রহণ করতে পারে, আর তুমি আগে থেকেই তোমার অনেক টেকনিক সবার সামনে দেখিয়েছ, তাই এবার তোমাকে অংশগ্রহণ করা উচিত নয়। অনেকেই বলে, হ্যাঁ ঠিক আছে। শিক্ষক বলেন, তোমার উচিত ফাইনাল কম্বিনেশনের জন্য অপেক্ষা করা। কে জানে কার কাছে কোন ট্রিক আছে, তাই তোমাকে লুকিয়ে রাখা উচিত। আমাদের জানাই নেই সামনে কার কাছে কোন সিক্রেট কার্ড থাকতে পারে। ফেং সঙ্গে সঙ্গে শিক্ষককে সম্মতি দেয় এবং মেনে নেয়। এই সময় ফু এবং সুমি পুরো টিমের সঙ্গে থাকে। ফু খুবই উত্তেজিত এই ম্যাচ খেলার জন্য, কারণ এবার তার ফাইট করার সুযোগ এসেছে। ফেং তাকে বলে, নিজের ব্যাটটা দাও, নিজের শক্তি ব্যবহার করার জন্য। এখানে দুই টিমের পক্ষ থেকে একজন করে লড়াই করার জন্য সামনে আসে। সামনে থাকে সুজি আর পাশে থাকে সুমি। পরিচয়ের পর সরাসরি আক্রমণ শুরু করে। আক্রমণটা ব্লক করলে সুজির সঙ্গে সঙ্গে পিছনের দিকে লাফ দিয়ে পড়ে যায়, কিন্তু সে এখন হাল ছাড়ার মতো নয়। সামনে দাঁড়ায় এবং দেখায় যে এত সহজে কেউ তাকে হারাতে পারবে না। তাই যখন প্রতিপক্ষ আবার আক্রমণ করে, সে নিজের হাত দিয়ে ব্লক করা শুরু করে। ক্যাপ্টেন সুজিকে বলে, ওর বোনাস আছে, সরাসরি হিট করলে সহজেই তাকে হারানো যাবে। সরাসরি হিট করার পরও সুজি সহজে হার মানে না, সে ব্লক করে রাখে। তার বোনাসের উপর প্রচুর চাপ পড়ছে, তবুও সুজি ধৈর্য ধরে থাকে। আক্রমণ আবারও আসে এবং ক্যাপ্টেন ও সুজি দুজনেই চমকে যায়। শেষ পর্যন্ত কিভাবে সে নিজের বোনাস পাওয়ারের উপর এত শক্তি দিয়ে ব্লক করতে পারে। যখন আক্রমণ করতে যাচ্ছে সুজির দিকে, তখন সে সুযোগ পেয়ে ব্লাড অ্যারো ব্যবহার করে তার ভিশন ব্লক করে দেয় এবং কিকে আক্রমণ করে সুজিকে হারায়। পুরো এরিনা চমকে দেখে যে কিভাবে সে তাকে হারিয়েছে। এরপর সুমির জন্য ঘোষণা করা হয় এবং বলা হয় যে আগামী 3 মাসের মধ্যে সুমি আর কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে না, কারণ তার বোনাস ভেঙে গেছে। এটা দেখে ফেং ভাবতে থাকে, সত্যিই কি এত সময় ধরে এই লড়াইয়ের মধ্যে ব্যস্ত থাকে পারা সম্ভব? কিন্তু ঠিক তখনই সে উত্তেজিত ও রাগে ফেটে পড়ে। লড়াই করার জন্য সামনে দাঁড়ায় এবং হানসুর সঙ্গে মুখোমুখি হয়। সে সঙ্গে সঙ্গে আক্রমণ শুরু করে, কিন্তু হানসু তার চারপাশে হঠাৎ ভ্যানিশ হয়ে যায়, কারণ তার স্পিড ও টেকনিক অনেক ভালো। স্পিড নিয়ে এগিয়ে গিয়ে সে আক্রমণ করে, কিন্তু সুজি সহজেই ব্লক করে নেয়। কিন্তু যখন সে শুধু নিজের শক্তি দিয়ে আক্রমণ করে, তখন ফু পিছনে লাফ দিয়ে পড়ে এবং রক্তপাত শুরু হয়। সঙ্গে সঙ্গে লু পরিবারের ড্র্যাগন টেকনিক ব্যবহার করে, কিন্তু সুজি সেটা এমনভাবে থামিয়ে দেয় যেন তার সামনে সে কিছুই নয়। তারপর আবার আক্রমণ করতে যায় এবং ফাইনাল লড়াই শুরু হয় সুজির ওপর, কিন্তু সুজি সঙ্গে সঙ্গে কিক মেরে ফুকে সহজেই হারাতে সক্ষম হয়। সাধারণত ফু তার সামনে কোথায় টিকে থাকতে পারে। এরপর আরও এক মেয়ের এন্ট্রি ঘটে। পরিচয়ের পর সে সরাসরি সুর ওপর আক্রমণ করে। সে তার স্পিডের বদলে পাঞ্চ দিয়ে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সুর আক্রমণ ব্লক করে এবং যখন সে গোপনে আক্রমণ করে, সুর তার পায়ে দিয়ে ব্লক করে ফেলে। সবাই চমকে যায়। এরপর সে মাথা দিয়ে আক্রমণ শুরু করে। সুর সেটা সামলাতে পারে না। সে তার স্পিড বাড়ায় এবং আবার আক্রমণ করতে লাফ দেয়। এবার চেস্টে আঘাত করে, এরপর আবার মাথা দিয়ে আক্রমণ করে। সুর সামলাতে পারছে না। একবার আরও মাথা দিয়ে আক্রমণ করে, কাজ করছে। সুর পিছনে চলে যায়। এই সময় সুরের পক্ষে আরও একজন আসে, যার নাম জিনবু, এবং বলে যে সে জার্লির জন্য নিজে প্রতিপক্ষ হবে। এরপর দেখানো হয় ওয়াং অ্যানচি, যে একটি ক্রিস্টাল চুরি করে আনে নিজের শক্তি বাড়ানোর জন্য এবং তার টিচারকে ফিরে পেতে। লড়াই চলাকালীন জেনবু সত্যি অনেক দ্রুততার সঙ্গে আক্রমণ করে এবং জার্লিকে সহজে হারায়। যখন সে আবার আক্রমণ করে, কোনো লাভ হয় না। জেনবু সহজেই তাকে আরেকবার মেরে দেয়। এরপর সে ঘোষণা করে এবং তার পুরো টিমকে এক চ্যালেঞ্জ জানায়, যা বিশেষভাবে ফেংয়ের জন্য। ফেংও তার প্রতিপক্ষের সাথে লড়ার জন্য প্রস্তুত হয় এবং সঙ্গে সঙ্গে এরিনায় পৌঁছে আক্রমণ শুরু করে। এর ফলে সব প্রতিপক্ষকে সে একের পর এক পরাজিত করে। এইভাবে কম্পিটিশনটি অনেক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। কিন্তু এই কম্পিটিশনের পর যারা একবার লড়াই করেছে ওরা শুধু বিছানায় শুয়ে থাকতে পারে। ওদের অবস্থা বেশ খারাপ হয়ে গেছে। ট্যাঙ্ককে কেউ জিজ্ঞেস করে, আরে আমাদের পরের ধাপ কি হওয়া উচিত? ট্যাঙ্ক বলে, এখন সবকিছু ফেংয়ের উপর ছেড়ে দিচ্ছি। আর যখন কেউ জিজ্ঞেস করে টপ 5-এ ফাইনালে কে যাবে, তখন ট্যাঙ্ক আবারও ফেংয়ের উপর ছেড়ে দেয়, বলেই দেয় যে সে চাইলে যাকে খুশি চয়ন করতে পারবে। ইয়ং বলে, সামনের কম্পিটিশনে এক এক করে লড়াই করা বা সরাসরি চ্যালেঞ্জ করা সবথেকে ভালো হবে। এই পরিস্থিতিতে সে তার শিক্ষককে সমর্থন দেয়। ফেংও বলে, সামনের চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত। এরপর পুরো কম্পিটিশন নিয়ে শুধু একটা কথাই চলছে, কে জিতবে। দর্শকরা সবসময় উত্তেজিত থাকে এবং বিজয়ীদের জন্য ভোট দিচ্ছে। এদিকে মোয়ের স্কুলের কম্পিটিশন শুরু হয়ে গেছে। প্রথমে আসে জিনলে এবং জং। জিনলে কোনো সুযোগই খারাপ না করে স্পিড নিয়ে জংয়ের উপর আক্রমণ চালায়। জং প্রতিরোধ করার চেষ্টা করলেও তার পা নিচ থেকে বেরিয়ে যায় এবং তার গ্লাভস দিয়ে স্পিড কমিয়ে পিছন থেকে বুস্ট দিয়ে আক্রমণ চালায়। এখানে বোঝা যায় জিনের আসল ক্ষমতা হল এজিলিটি এবং স্পিড। আক্রমণের সঙ্গে সঙ্গে জং দ্রুত একটি মুভ করে এবং আগুনের সঙ্গে আক্রমণ চালায়, যা দেখে মনে হয় জিন জিতবে, কিন্তু শেষমেশ জং জিতেছে। সঙ্গে সঙ্গে ঘোষণা করা হয়। এরপর চেনিয়াং লড়াইয়ের জন্য আসে। চেনিয়াং বলে, আমি দেখছি তুমি একটু দুর্বল, তাই হয়তো তুমি পেছনে সরে যাও। কিন্তু প্রতিপক্ষ তাকে দুর্বল মনে করে না এবং পুনরায় আগুন দিয়ে আক্রমণ করে। চেনিয়াং দূরে লাফ দিয়ে পড়ে যায়। অ্যাঙ্কার সঙ্গে সঙ্গে ঘোষণা করে যে জং জিতেছে, কিন্তু এরপর দেখা যায় চেনিয়াং আবার উঠে দাঁড়ায়
সে কোনো লড়াই ছাড়াই ম্যাচ জিতেছে, কারণ জং অতিশক্তি হারিয়েছে। এবার নতুন প্রতিপক্ষ আসে, ফেং বানসিং, যাকে চেন লং চেনইয়াংয়ের মুখোমুখি হতে হবে। যেমনই সে আক্রমণ শুরু করে, সে খুবই স্পিডে আক্রমণ চালাচ্ছে। সেই সময় চেন বলে, ঠিক আছে, আমি এখন আমার শক্তি ব্যবহার করব। সঙ্গে সঙ্গে সে তার 18টি কিক ব্যবহার শুরু করে। অনেকগুলো কিক খুবই দ্রুততার সঙ্গে ব্যবহার হচ্ছে। ফেং বানসিংকে একটিও সুযোগ দেয় না, কিন্তু হঠাৎ তার পা ধরে নিচে ফেলে দেয় এবং ডংফেং ফ্যামিলির একটি সিক্রেট টেকনিক ব্যবহার শুরু করে। আক্রমণ লাগার আগে চেন ইংকুল কিন্তু ফেং এসে তাকে ডিফেন্ড করে এবং বলে, ঠিক আছে, এখন পরের রাউন্ডে আমি লড়াই করব। এরপর ফেং বানসিংয়ের সঙ্গে লড়াই শুরু করে এবং তাকে হারিয়ে দেয়। এখন যে মোকাবিলা হচ্ছে তা ইন্টেন্স হয়ে উঠেছে, কারণ দুই ক্যাপ্টেনেরই লড়াই করার সময় এসেছে। তারা তাদের অস্ত্র একে অপরের সঙ্গে আঘাত করে, যা সত্যিই খুবই তীব্র। ফেং যখন স্পিয়ার দিয়ে আক্রমণ চালায়, হেন্স তার সঙ্গে সঙ্গে আকাশে ব্লক করে দেয়। এখানে অ্যাঙ্কার সবকিছুর বর্ণনা দিচ্ছে, কিন্তু ফেংয়ের অবমাননাই করছে, কারণ মনে হচ্ছে সে হারের দিকে। তার আক্রমণগুলো দেখে মনে হচ্ছে সে জিততে পারবে না, কিন্তু ফেং সঙ্গে সঙ্গে তার স্পিয়ারকে 2টি তরবারিতে রূপান্তর করে আক্রমণ করে, যা হোসুর সামনে কাজ করে না। হোসু পেছন থেকে এসে ফেংকে স্পিয়ার দিয়ে আঘাত করে এবং সে পড়ে যায়, কিন্তু ফেং সঙ্গে সঙ্গে একটি পিল খায়, যার মাধ্যমে তার শক্তি পুনরায় ফিরে আসে এবং সে সিক্রেটভাবে সিস্টেম ব্যবহার করতে পারে। এদিকে সিনিয়র ব্যাং এবং চিনকা, যারা এক জায়গায় শুয়ে আছে, তারা দেখেই শকড হয়, ভাবছে সত্যি ফেং এক মনস্টার। এত দ্রুত পিল খেয়ে যে কেউ রিকভার করতে পারবে না। এরপর দুইজনের লড়াই অনেক বেশি তীব্র হয়ে যায়। তারা আকাশে আক্রমণ চালাচ্ছে। ফেংয়ের অবস্থাও খুবই খারাপ হয়ে গেছে। হোসুর হাতে এমন শক্তি নেই যে কাঁপাতে পারে, কিন্তু ফেং এখনও হারের জন্য প্রস্তুত নয়। সে ভাবছে কোনো সুযোগ কি আছে। হঠাৎ করে তার সিস্টেম সক্রিয় হয়ে যায়। সে তাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে সবকিছু তার চোখে বেশ অদ্ভুত দেখাচ্ছে, কিন্তু যখন সে আবার সামনে তাকায়, পুরোপুরি রিকভার হয়ে গেছে, যেন সে সময়কে উল্টে দিয়েছে এবং নিজেকে রিকভার করেছে। এনসু বলে, এই ধরনের কোনো টেকনিক আমার উপর কাজ করবে না, তুমি যা খুশি করো। কিন্তু ফেং এখানে হার মানার মতো নয়। সঙ্গে সঙ্গে শোতে দেখা যায় ফেং আক্রমণ শুরু করে, যাকে সে ডজ এবং ব্লক করছে, কিন্তু তখনই ফেং তার একটি নতুন টেকনিক ব্যবহার করে। সঙ্গে সঙ্গে আক্রমণ চালিয়ে হানসুকে ভয় দেখায়, আর এভাবেই সে জয়ী হয়। হার আমাদেরকে জিতিয়ে দেয়। সে খুব খুশি হয়। সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট হয়, যা সত্যিই একেবারেই আনএক্সপেক্টেড ছিল। এরপর ছুটির পর কম্পিটিশনের পার্ট 2 শুরু হতে যাচ্ছে, তাই ফেং তখন রিল্যাক্স মুডে থাকে এবং ভাবছে এবার সে অনেক বেশি দুর্বল ছিল। সে নিজেকে যতটা সম্ভব ট্রেনিং দেবে, যাতে সিস্টেমের ওপর বেশি নির্ভর করতে না হয় এবং নিজেকে আরও শক্তিশালী করতে পারে। এরপর সে তার সিস্টার এবং সব বন্ধুদের সঙ্গে বাড়ির দিকে রওনা হয়। সেখানেও সবাই তার সম্পর্কে আলোচনা করছে। একটি লাইভ স্ট্রিমারও ছিল, যাকে ততক্ষণে ছেড়ে দেওয়া হয়, কারণ সে লাইভ স্ট্রিম করছে এবং সবকিছু বেশ ভালো করছে। কিন্তু যাই হোক, তাকে তখনও ছেড়ে দেওয়া হয়, কারণ এখনও তার কোনো কাজে লাগার সুযোগ হয়নি। ফেং সেখান থেকে চলে যায়, সামনে এগোতে থাকে। তখন তার বন্ধুরাও আসে, যারা পুরোপুরি রিকাভার হয়ে গেছে। হ্যাঁ, তাদের মধ্যে একটি মেয়েও বলে, সত্যি প্রথমবার দেখছি এমন কোনো ফ্রেশম্যান নেই যে একাডেমি আসার পরই সেকেন্ড র্যাঙ্কে পৌঁছে যায়। সে এগোয়, কিছু র্যাঙ্ক চেক করে এবং সব বন্ধুদেরকে বিদায় জানিয়ে বেরিয়ে যায়। তারপর ট্রেনে বসে নিজের লিস্ট দেখে থাকে। সে বলে, ভাই, এইটা 6ষ্ঠ র্যাঙ্কে আছে। তারপর হেসে বলে, অফকোর্স, চিন্তা করার কিছু নেই, কারণ আমি আগে থেকেই কন্ট্রোল রুমে ঢুকে সব দেখে নিয়েছি তার র্যাঙ্ক কি, কেমন আছে। এরপর সে সিনিয়র ব্যাংকের কথাও মনে করে, যিনি 4র্থ র্যাঙ্কের দিকে এগোচ্ছেন, আর সে ভাবছে, সত্যি আমি যেন তাদের পথেই এগোচ্ছি, কিন্তু এখনও সব গোপন রাখা বেশি জরুরি। এরপর সে তার গ্রামে চলে যায়। সেখানে পুরো শহরটা ঠিকঠাক দেখতে পায়। অনেক লোকাল ছেলেমেয়ের সঙ্গে দেখা হয়, যারা তার থেকে অটোগ্রাফ চায়। সে তার প্যারেন্টসের সঙ্গে মিলে গল্প করে। পরে সকালে বাইরে ঘুরতে বেরিয়ে একটি এজেন্ট আসে। সে সেই বন্ধাই যাকে বাউন্টি নিয়ে ধরেছিল, যাকে ফেং আর ব্যাং মিলিয়ে ধরেছিল। এজেন্ট বলে, মেয়রের তরফ থেকে তোমার জন্য কিছু উপহার এসেছে, যেখানে তোমার জন্য একটা আলাদা ফেয়ার বিল্লা থাকবে। তোমার সিস্টার এখন ভালো একটি একাডেমিতে যেতে পারবে। এটা শুনে সে চমকে যায়। তারপর সিনিয়র ব্যাংকের সঙ্গে কথা বলে এবং বলে, সবকিছু তো আপনি করেছেন সিনিয়র, সবচেয়ে বড় কৃতিত্ব আপনার। সিনিয়র বলে, না না, আমার তো আর কোনো দরকার নেই, আমার কাছে সব আছে এখনই। তোমার জন্য অনেক ভালো হবে। তোমার একটা নিজস্ব বিল্লা থাকবে, নিজস্ব ট্রেনিং রুমও থাকবে, যেখানে তুমি ট্রেনিং করতে পারবে আর পরিবারের সঙ্গে শান্তিতে থাকতে পারবে। সে তখন ধন্যবাদ জানায় এবং এক মিলে ডেকে পাঠায় কৃতজ্ঞতা জানাতে। এরপর সে পৌঁছে তার নতুন অ্যাপার্টমেন্টে। পুরো বিল্লাটাই সুন্দরভাবে ইন্টেরিয়ার করা এবং পুরো একটি ফ্লোরই ট্রেনিং রুম হিসেবে ব্যবহৃত। আলাদা জায়গায় সহজে ট্রেনিং করা যায়। পরের দিন ছুটি শেষ হয় এবং স্কুলে ফিরে আসে। বন্ধুদের সঙ্গে মিলে বলে, আমি এখন সেকেন্ড র্যাঙ্কে আছি। এটা শুনে সবাই খুব খুশি হয়, অনেকটাই শকও লাগে। ঠিক তখনই ফেংয়ের কাছে একটি ফোন আসে, তার পুরনো বন্ধুর থেকে, যিনি তাকে নন্মো বলে ডাকছে। ফেং বলে, হ্যাঁ ঠিক আছে, এবং ব্যাংয়ের সঙ্গে মিটিংয়ে যেতে রাজি হয়। তখন তার বন্ধুটি জানতে চায়, এখানে কি চলছে। ফেং বলে, আমার একজন বন্ধু ডেকেছে। সে বলে, ঠিক আছে, তো তোমরাও আমার সঙ্গে চলো। সবাই চলে যায়। নন্মোতে এসে দেখা যায় পরিবেশ সত্যিই খুব সুন্দর। ইন্টেরিয়রও বেশ ভালো লাগছে। মেয়েদেরও এই পরিবেশ অনেক ভালো লাগে।
কিন্তু সবকিছু কি এত সহজে সম্ভব? সব ঠিকঠাক চলছে? হঠাৎ করে ভ্যাং আসে আর বলে, ও তো অবশেষে তুমি সেকেন্ড র্যাঙ্কটা অর্জন করেছে। ব্যাসে এক কথা বলি, তুমি কি নন্ম একাডেমির সবাইকে মুখের স্কুলের মতোই পুরোপুরি অনাদর করতে চাও? মানে একটি মক টেস্ট কেমন হবে সেকেন্ড ইয়ারের জন্য, যেখানে তুমি সবাইকে সহজেই হেয় করতে পারবে, কারণ এখানকার লোকেরা এখন অনেক আরাম বোধ করছে এবং তারা ভাবছে না যে তাদের বিশ্বের বাইরে আর কোনো বড় জগৎ আছে। তাই সে চায় তুমি সবাইকে ঠিক মতো এক জায়গায় ধরো। কিন্তু ফেং এটা না বলে। তার বন্ধুরা কিছুটা আগ্রহী হয়ে যায়। তাহলে বং স্টিলকে আরও ভালো করার জন্য একটি অফার দেয়। কেন তোমাকে 50 সেকেন্ড ইয়ারের পিলস দেওয়া হবে না? ম্যাচ হিসেবে কেমন হবে? ফেং রাজি হয়ে যায়, হ্যাঁ এটা অবশ্যই দরকার। এরপর প্রফেসর ট্যাঙ্ককে কল করে বলে, প্রফেসর আমাকে 50 সেকেন্ড ইয়ারের পিলস চাই। প্রথমে প্রফেসর একটু রেগে আসে, কিন্তু তারপরও ফার্স্ট ইয়ারের 50 এবং 5 সেকেন্ড ইয়ারের পিলস দেওয়ার জন্য রাজি হয়ে যায়। সত্যি সবাইকে চমকে দেওয়ার মতো ঘটনা। ফ্যাংও প্রস্তুত হয়ে যায়। তারপর সে নন্ম একাডেমির প্রিন্সিপালের সঙ্গে সরাসরি দেখা করতে চলে যায়। ভালো কিছু আলোচনা হয়। সে বলে, আমার একটা সাজেশন আছে, যারা জিতবে তাদের অগ্রসর করা হোক, যাদের কম মনোযোগ বা অলস তারা পিছনে থাকবে, যারা সত্যিই চেষ্টা করতে চায় তাদের ওপর ফোকাস করা হবে, যাতে তারা শক্তিশালী হয়। প্রিন্সিপাল কোনো দ্বিধা ছাড়াই এই সাজেশন মেনে নেন, বলেন ঠিক আছে। এরপর সঙ্গে সঙ্গে নিয়মগুলো ঘোষণা করা হয়। ভ্যাং একটাই নিয়ম ঘোষণা করে, সামনে এসে বলল, এসো লড়ো, হারলে চলে যাবে, জিতলে বিজয়ী হবে। এই সবাই থেকে শুধু একজন বিজয়ী হবে। সব লোকেরা এসে মক একাডেমির ছাত্রদের সঙ্গে লড়তে হবে। প্রথম লড়াই যে হবে সেটা হবে চিলির, যা চেন ফেংলির সঙ্গে হবে। ওই ছেলে সত্যিই শক্তিশালী, চেনলিকে ধরে ফেলে, কিন্তু তারপরও সে চেনলির কাছে হেরে যায়। এরপর দ্বিতীয় ম্যাচের জন্য ফেং স্টেজে যায়। সে ফেংকে ভরসা দিয়েছিল যে সে দ্বিতীয় ম্যাচের জন্য যাবে, সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ দেয় আর সবাই দেখে চমকে যায়। ফেং এত শক্তিশালী এত দ্রুত কিভাবে হয়ে গেল, এটা সত্যিই সবাইকে চমকে দেয়। ঠিক তখনই এক মেয়ে সামনে আসে, নাম লিলন। তার নাম শুনেই সবাই হেসে ওঠে, মনে হয় যেন সবজির পাতা। লিলন রেগে যায় আর স্পিড দিয়ে আক্রমণ করে, কিন্তু ফেং স্পিড দিয়ে ব্লক করে। তারপর সে পালাতে শুরু করে। লিলন তার পিছনে ছুটে আসে এবং বলে, তুমি কি সত্যিই ভীতু? এমনভাবে কেন পালাচ্ছ? ফেং শুধুই হাসে আর পেছন থেকে আক্রমণ করলে লিলন দূরে গিয়ে পড়ে এবং হার মানে। রাতে তাকে আবারও পালাতে হয়। হঠাৎ করে আরেকজন আসে, কিন্তু নাম বলার আগেই ফেং আক্রমণ করে। ফেং বলে, আমার তোমাদের মতো লোকদের নাম মনে রাখার কোনো ইন্টারেস্ট নেই, তাই চলে যাও। এরপর আরেকজন প্রবেশ করে, পুরোপুরি ফায়ার মোডে। ফেং সঙ্গে সঙ্গে আক্রমণ শুরু করে। তার হাতগুলো ব্লিডিং শুরু হয়, কিন্তু সে যে লড়ছে সে শুধু হাত নাড়িয়ে নিজের ব্যথা কমাতে পারে, প্রায় কিছুই অনুভব করে না। সঙ্গে সঙ্গে আবার আক্রমণ করে, স্পিড ব্যবহার করে আক্রমণ দেয়। এখানে ফেং কেবল খেলছে, আর খেলায় এখন সে নিজের কর্নারে চলে এসছে। ফেং সঙ্গে সঙ্গে সে তার 2 ধরনের আক্রমণ চালায় এবং জিন ঠিকভাবে পড়ে যায়। লোকেরা দেখছে সত্যি অনেক ইন্টেন্স হচ্ছে এবং ফেংয়ের সঙ্গে তার সময়টা লড়াইতে অনেকটা বাড়ে। এখান পর্যন্ত তার বন্ধুরাও দেখছে যে এই ছেলে সত্যিই ফেংকে এতটা টিকিয়ে রাখতে পারছে। দুজনেই তাদের শক্তিশালী টেকনিক ব্যবহার করছে। যখন তাদের শক্তিশালী টেকনিক ধাক্কা খায় তখন একটা বড় ব্লাস্ট হয়, কিন্তু ফেং তার এনার্জি ব্যবহার করে রান আউট হয়ে যায়। তাই সে তার মাথা ব্যবহার করে আক্রমণ চালায় এবং একের পর এক কিক মারার পর তাকে নিজে ফেলে দেয়। তারপর বলে, আর কেউ আছে কি এখানে যে আমাকে চ্যালেঞ্জ করতে চায়? ফেং বলে, আজকে তোমাদের জন্য যথেষ্ট হয়েছে। সামনের দিকে তাকিয়ে সে বলে, আর কেউ কি আছে যে এই চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করতে চায়? কারো সাহস হয় না। তাই সে বলে, সত্যি তোমরা সবাই লুজার, কিছুই না, যারা নিজেদের রেপুটেশন আবার ঠিক করার চেষ্টা করছে না। আর ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী সব ঠিকঠাক চলছে। এরপরই কম্পিটিশনের পরে লু থেকে কল আসে। টিচার লু তাকে ডেকে দেখা করার জন্য বলে। এখানেই দেখা যায় কিম নামে যে ছেলে লড়াইয়ে সম্পূর্ণ মনোযোগ দিয়ে সবাইকে ধ্বংস করছে। সঙ্গে সঙ্গে তার সামনে আরেকজন আসে লড়াই করার জন্য। আক্রমণ করলেও কোনো কাজ হয় না, এমনকি পায়ের মধ্যে আক্রমণ করেও কোনো কাজে আসে না। তখন সে বলে, ও তুমি তো সত্যিই লুজার, আর তাকে ধ্বংস করে দেয়। ফেংয়ের এন্ট্রির সময় সে বলে, চল কেউ একটা জুনিয়র এসে আমার সঙ্গে লড়াই করবে। ঠিক আছে, এসো। সঙ্গে সঙ্গে টিচার লু আসে এবং এক পাঞ্চ দিয়ে তাকে দূরে ফেলে দিয়ে বলে, এইভাবে তুমি স্কুলের প্রপার্টি নষ্ট করতে পারো না, তাই এখান থেকে চলে যাও। তার খেয়ালও নেওয়া হয় এবং ফেং চমকে যায়। টিচার লু তাকে সঙ্গে নিয়ে এক রুমে আসে এবং কিম সম্পর্কে বলে। কিম, যিনি 3rd লেভেলে পৌঁছেছে, তার পুরো শরীর টাইটেনিয়ামের মতো শক্ত, কিন্তু সত্যি তার ব্রেন একেবারে কাজে লাগে না। ফেংয়ের জন্য বলা হয়, এই ছেলে কচরা, আর কিছু না। তোমার যে টেকনিকগুলো আছে তা পুরো শরীরকে শক্তিশালী করার জন্য কাজে লাগে। তুমি 3rd লেভেলে গিয়ে ঠিক কিমের মতো শক্তিশালী হয়ে যেতে পারো, যেভাবে কিম সেই ছেলেটাকে হারিয়েছিল তেমন। এতটা শক্তিশালী হওয়ার পরও কারণ হলো তার শরীর পুরো শক্ত। এরপর তাকে তার ট্রেনিং রুমে পাঠানো হয়। সেখানে সে বসে দেখে কি হচ্ছে, চেষ্টা করে কনসেন্ট্রেট হতে, কিন্তু মনে হয় যেন তার ভিতরে কোনো ভূত ঢুকেছে। তখন তার চোখ এবং শরীর থেকে লাইটনিং বের হতে শুরু করে, আর এক সময়ের মধ্যে ব্রেক থ্রু ঘটে। সেটা দেখে টিচারও ভাবছেন সম্ভবত সে ভবিষ্যতে একজন সাকসেসর হতে পারে। কিছু সময়ের মধ্যেই ফেং নিজেই ব্রেক থ্রু করে, আর নিজের ব্রেক থ্রু দেখে সে নিজেও চমকে যায়। ভাবছে কিভাবে এত দ্রুত ব্রেক থ্রু করলাম, আর এখন সে পুরোপুরি এনার্জিতে ভরা। এদিকে টিচার লুকে বলে, যদি আমাকে কিছু পিলস দেওয়া যায় ভালো হতো, কিন্তু
কিন্তু লু বলে স্বপ্ন দেখাটা ভালো আর তুমি দেখতে থাকো। এরপর দেখানো হয় ওল্ড ম্যানকে, যে বলছে ভাই এবং বাকি সবাই সম্পর্কে আন্ডারগ্রাউন্ড থেকে কোনো খবর পাওয়া যায়নি, তারা যেদিন মিশনে গিয়েছিল। প্রিন্সিপাল বলেন তাহলে আমাদের কি করা উচিত? সেকেন্ড র্যাঙ্কের লোকদের স্কুলে পাঠানো কি ঠিক হবে নাকি তাদের সাহায্য করা উচিত? ফেং যাওয়ার সময় তার কাছে ইয়াংসি আসে এবং বলে টিচার ফেং, তাদের সম্পর্কে কিছু খবর পাওয়া যায়নি, তুমি কি কিছু শুনেছ? সরাসরি তখন হঠাৎ একটি বাস আসে, সবাই চমকে যায়। বাস থেকে অনেক মৃতদেহ বের হয়, সবাই দেখেও শকড হয়ে যায়। হঠাৎ টিচার বাই লু আসে, যা দেখে ইয়াং খুশি হয়, কিন্তু সঙ্গে সঙ্গে সবাই দেখেই শকড হয়ে যায়, তার হাত পুরো কেটে গেছে। ওল্ড গেজার এবং বাকি টিচাররা প্রিন্সিপালের সঙ্গে এসে দেখে কতটা ইন্টেন্স মুভমেন্ট হয়েছে। তারপরও তারা বলে ভালো হয়েছে তোমরা বেঁচে এসেছো। এরপর টিচার লু বলেন আগামী থেকে ইয়াংসি এর ট্রেনিং আমাদেরই করাতে হবে। এই কথা শুনে ইয়াংসি বলে মানে কি টিচার, আপনি আমাকে আর কিছু শেখাবেন না? এরপর লু বলে হ্যাঁ ঠিকই, এখন সে অনেকেই ইনজার্ড হয়েছে আর তাকে পুরোপুরি ঠিক হতে সময় লাগবে, প্রায় 2 থেকে 3 বছর লাগতে পারে, সেজন্য ততক্ষণ পর্যন্ত তোমাকে ট্রেনিং চালাতে হবে। টিচার আসে এবং সবাইকে সব তথ্য দেয়, আন্ডারগ্রাউন্ডের ব্যাপারে যা ঘটছে এবং কিভাবে সেটা রিভিল হচ্ছে। ওল্ড ম্যান সঙ্গে সঙ্গে বলে সবকিছু ঠিকমতো অ্যারেঞ্জ করতে হবে, যারা হিরো মারা গেছে তাদের পরিবারদের ভালোভাবে কেয়ার করতে হবে। ফেং এটা দেখে শকড হয়ে যায়, সে ভাবছে এই আন্ডারগ্রাউন্ডে আসলে কি ঘটছে, কি ধরনের ব্যবসা চলছে এখানে। এরপর সবাই তাদের গ্রুপের সামনে দাঁড়ায়, তারা প্রার্থনা করছে, অনেক স্টুডেন্ট তো কেঁদেও ফেলছে স্মরণ করতে করতে। এরপর দেখানো হয় টিচার বাই সবাইকে আন্ডারগ্রাউন্ডের ব্যাপারে ব্যাখ্যা করছেন। প্রয়োজনীয় সব তথ্য তারা শেয়ার করতে শুরু করে। এই সব ঘটনা শুরু হয়েছিল প্রায় 800 বছর আগে, যখন একটি আন্ডারগ্রাউন্ড বা একটি পোর্টাল আবির্ভূত হয়। পোর্টালটি পুরোপুরি ধ্বংসযজ্ঞ শুরু করে দেয়, কারণ ওই পোর্টালগুলোতে এমন শক্তিশালী বিংস ছিল যা লেভেল 9 পর্যন্ত ছিল এবং হিউম্যানদের জন্য মোকাবিলা করা খুব কঠিন ছিল। ফেং প্রশ্ন করে তাহলে কেন ওই সব গেট সিল করা হয়নি? ওরা বলে হ্যাঁ, এটা করা সহজ নয়। গেটগুলো বিভিন্ন জায়গায় আছে, প্রায় 20, কিন্তু দেখলে মনে হয় ওগুলো ক্রমে দুর্বল হয়ে যাচ্ছে, আর তাদের ভিতরে থাকা জিনিসপত্র বা অন্যান্য বিংস আমাদের হিউম্যানদের চেয়ে বেশি শক্তিশালী। তাদের কাছে যা ট্রেজার আছে সেটা সত্যিই ইউনিক, তাই তাদের হান্ট করতে হতে থাকে। এরপর টিচার বাই আসেন। এরপর টিচার লু আবার চেষ্টা করছেন ইয়ংসিকে খুশি করার, যাতে সে নিজের সঙ্গে ট্রেনিং শুরু করে, কিন্তু লু একদম রাজি হন এবং বলে ঠিক আছে আমি একবার চেক করে নিই। কিন্তু হঠাৎ একবারই বলে এই ইয়ংসি রকম মেয়ে, কেন এর উপর এত রিসোর্স নষ্ট করা হচ্ছে? এই কথায় ফেং তাকে খুশি করার জন্য বলে ওহ একটু ঠিক হবে না, কিন্তু লু একটু রেগে বলে ওহ তাই, কিন্তু তোমার এত স্ক্রোল দরকার কেন? না হলে পয়েন্ট ইত্যাদি দিয়ে তো। ফেং জানায় আমার ফ্যামিলি খুবই গরিব, তাই আমি শুধু নিজেকে এগিয়ে যেতে চাই, এজন্য একটু পয়েন্ট দরকার। এ কথা শুনে লু তাকে সমর্থন করার জন্য স্ক্রোল দেয় এবং বলে ঠিক আছে লব, তোমাকে দিয়ে দিলাম। তারপর সে তাকে একটি মিশন দেয় এবং বলে একজন ওল্ড ম্যানকে বলো তার মেয়ে এখন তোমাকে ভালোবাসে। ফেং রাজি হয়ে যায়, পয়েন্ট পেয়ে সে নিজেকে খুব ধনী মনে করে। এরপর শপে যায় এবং ওল্ড ম্যানকে বলে আমাকে 3য় গ্রেডের বাইল তিল দাও, যা ভালো কোয়ালিটির হবে। ওল্ড ম্যান বলে কেমন? ফেং বোঝে সম্ভবত তার টিচার লু দিয়েছেন। তারপরও জানতে চায় এর বদলে আমাকে কি করতে হবে? ওল্ড ম্যান বলে এই স্ক্রোলটা তোমাকে মিশনের জন্য দেওয়া হয়েছে। পড়ার পরে ফেং বুঝতে পারে তোমার টিচার লু সত্যিই তোমার সবচেয়ে বড় শত্রু। তুমি জানো না তুমি কার জন্য মিশন পেয়েছ। স্ক্রোল দেখে জানা যায় এটি 9 গ্রেড রিয়েল মোটু কেভের মালিকের মিশন, একদম বিপজ্জনক মানুষ। ফেং বুঝে যায় বড় বিপদ আসতে চলেছে, তাই সে ওই কেভের দিকে বেরিয়ে যায়। ওখানে ওল্ড ম্যান থাকে, সে ভাবছে হয়তো ওল্ড ম্যান মিস্টার লু, হয়তো তার বাবা। যখন সে ভিতরে কিছু মুভমেন্ট দেখে তখন একজন ওল্ড ম্যান বেরিয়ে আসে। তারপর সে সঙ্গে সঙ্গে সন্ধ্যার দিকে যায়। ফু আসে আরেক চিঠি দেয় এবং বলে টিচার লু তোমাকে মিস করছে। ফেং আবার নিশ্চিত হতে চায় তুমি কি সত্যি এটা বলেছ নাকি যে কেউ এটা দিতে এসেছে তা ঠিক? ফেং সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ একদম ঠিক। এটা তাকে বলা হয়েছে মেসেজ ডেলিভার করার জন্য। এদিকে ওল্ড ম্যান আসে এবং ফেংকে একটি পাঞ্চ দিয়ে উপরে ছুড়ে দেয়। ফু চমকে যায়, আহা এটা কি হলো, ফেং কোথায় গেল? পরের দৃশ্যে দেখানো হয় ফেং তার রুমে থাকে। ফু এসে সবকিছু বোঝাতে শুরু করে যে ওল্ড ম্যানকে আমরা ভাবছিলাম টিচার লুর বাবা, কিন্তু সে আসলে তার স্বামী। ফু বলে সে 47 র্যাঙ্কে আছে, মো একাডেমির ভাইস প্রিন্সিপাল, সে স্নেকিং এর জন্য পরিচিত। টিচার লুর স্বামী এবং তাদের একটি মেয়ে ছিল, কিন্তু একবার তারা তাদের মেয়েকে এক ডেনজেনে নিয়ে গিয়েছিল এবং সেখানে একটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় মেয়ে মারা যায় এবং তারা কিছুই করতে পারে না, শুধু দেখতে পারে। পরের দৃশ্যে দেখানো হয় কয়েকদিন পরে ফেং তার ট্রেনিং করছে। ট্রেনিংয়ে সে এতটা মনোযোগী যে টিচার লু, শপকিপার এবং স্নেক কিং সবাই এসে দেখে বিস্মিত। ফেং যে স্পিড এবং টেকনিক ব্যবহার করছে তা সাধারণত মাত্র 6ষ্ঠ গ্রেডের কেউ করতে পারে, অথচ সে তো কেবল 3য় গ্রেডে। টিচার লু বলেন তোমার স্টুডেন্টটা সত্যিই একটি মিউট্যান্টের মতো বা আপগ্রেডেড, তার হাই ফিচারও খুব ভালো। ট্রেনিং শেষের পরে টিচার বলেন ঠিক আছে, কাল থেকে আমি তোমাকে আরও কিছু নতুন টেকনিক শেখাবো। এভাবে
এভাবে ফেংয়ের ট্রেনিং শুরু হয় এবং সে ইন্টেন্স ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যায়। এরপর সেই দিন আসে যখন তাকে আন্ডারগ্রাউন্ড অর্থাৎ সেই পোর্টালের মধ্যে প্রবেশ করতে হবে। সেখানে সব টিচার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং অন্যান্য সবাই উপস্থিত থাকে এবং ওল্ড গিচারও সেখানে থাকে এবং ওল্ড ম্যান আসে, সবাইকে বক্তৃতা দিয়ে বলেন, তোমাদের হিউম্যানিটি রক্ষা করার আশা আছে, তাই তোমরা এই ব্যাপারটা মনে রাখো। আমি শুধু সবাইকে শুভকামনা জানাতে চাই, নিজের জীবন সুরক্ষিত রাখো। সেখানে উপস্থিত এল্ডারও বলে, আমরা আশা করি তোমরা নিরাপদে ফিরে আসবে। পরের দৃশ্যে টিচার টেং সবাইকে লিড করে নিয়ে যান এবং এক মিলিটারি এরিয়ায় পৌঁছান। সেখানে তাদের পারমিট দেওয়া হয়, যা না থাকলে কেউ ভিতরে যেতে পারবে না। টিচার টেং সবাইকে একটি ডেঞ্জানের দিকে নিয়ে যান, যেখানে একটি গেট থাকে। গেটটা দেখে সবাই চমকে যায়। সেখানে আরেকজন থাকে এবং বলে, এই গেটের বাইরে দিয়ে তুমি সামনে যেতে পারবে আর অন্য ডাইমেনশনে পৌঁছাবে। টেং সবাইকে ইনস্ট্রাকশন দেন, এক সময়ে একজন করে ঢুকবে, তাই একে একে সামনে এগোতে হবে। ফেং সামনে এগোতে শুরু করে, হাত বাড়ায়, হঠাৎ চিৎকার করতে থাকে, ও না, এটা কি হচ্ছে? সবাই ভয়ে তাকিয়ে যায়। সকালে একজন কিক দিয়ে তাকে ভিতরে ফেলে দেয় এবং বলে, এইভাবে নাটক করা বন্ধ কর। পরবর্তী টেস্টে সবাই গেটওয়ে পার হয়ে এগিয়ে যায়। টিচার ট্যাঙ্ক বলে, এটা ঠিক কি চলছে এবং ব্যাখ্যা দেন, যতটা সময় যাচ্ছে এই আন্ডারগ্রাউন্ডের গেটওয়ে ক্রমেই অনস্টপেবল হয়ে যাচ্ছে। যদি এটি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তবে হিউম্যানিটি শেষ মনে করো, কারণ আমরা পরে আর পুরোপুরি কন্ট্রোল করতে পারবো না এবং অবশ্যই এখানে অনেক শক্তিশালী মানুষ আছে। পরবর্তী দৃশ্যে সবাই এগিয়ে যায়। গেট থেকে বেরিয়ে এসে টেং তাদের আরেকজনকে পরিচয় করান, যিনি 6th গ্রেডের একজন আন্ডারগ্রাউন্ড ওয়ারিয়ার। সামনে এগুলো দেখা যায় পুরো শহর যেন গোল্ড দিয়ে তৈরি হয়েছে, একদম ঝকঝকে সুন্দর। তারা বলে, এখানে একটি হোপ সিটি আছে, যেখানে হ্যাকসুরা শুরু করে বলছে, আমাদের হোপ সিটিতে অনেকগুলো বাইরের সিটি আক্রমণ করে আসছে, কিন্তু আমরা শুধু ডিফেন্সিভ মোডে ছিলাম এবং ডিফেন্স করছিলাম। এবার আমরা একটু প্ল্যান পরিবর্তন করেছি এবং এবার আমরা অফেন্সিভ হতে চাই। আমরা চারপাশের সব ছোট বড় দল বা গ্রুপকে আগে শেষ করব, তারপর সামনে এগিয়ে আক্রমণ চালিয়ে যাব। এজন্য এখানে যেসব স্টুডেন্ট এসেছে তারা সবাই বিল্ডারনেসে প্রবেশ করবে এবং বড় ঝুঁকির মুখোমুখি হবে, তাই সবাই নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করো। পরবর্তী দৃশ্যে টিচার টেং সবাইকে লিড করে বন বা বিল্ডারনেসের ভিতরে নিয়ে যান। এখানে সবাইকে বলা হয়, যে জায়গায় আমরা প্রবেশ করেছি সেখানে সবচেয়ে বড় ঝুঁকি অপেক্ষা করছে। এখানে উচ্চ লেভেলের বিস্ট থাকবে, তাই তোমরা নিজের নিরাপত্তা নিজেরা নিশ্চিত করো। এটা অনেকটা বিপজ্জনক হবে। ফেং বলে, কিন্তু এইভাবে আমাদের গ্রুপের জন্য তো এটা খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। টেং বলেন, তুমি কি সত্যিই এতটা ভিন্ন লাগছে বা ভয় পাচ্ছ? চাইলে তুমি এখানে একা যেতে পারো। ফেং বলে, ভাই, এটা আমার প্রথমবার, তাই আমি জিজ্ঞেস করছি। ভাই বলেন, সত্যি বলতে তুমি তো 3rd গ্রেড, এইভাবে কিভাবে এমন কথা বলতে পারো বা ভয় পেতে পারো? এটা সত্যিই হতাশাজনক। তোমার টিচার 4র্থ গ্রেডের পরে 4র্থ গ্রেডের বিস্টের সঙ্গে লড়াই করেছিল এবং সমান লড়াই দেখিয়েছিল। এই সময়ে তোমাদের উচিত তোমার শক্তি দেখানো, কিন্তু তুমি, যিনি একাডেমির সঙ্গে পুরোপুরি সংযুক্ত, এত আগ্রহী হয়ে অন্যদের হারানোর চেষ্টা করো, সেই অবস্থায় এই বিস্টের সামনে ভয় পাচ্ছ। সত্যি বলতে এটা আমার জন্য হতাশাজনক এবং তোমার মতো ট্যালেন্ট এখন চিহ্নিত করা যায় না। ফেং বলে, আমি ভয় পাচ্ছি না এবং আমি এটা প্রমাণ করব। পরবর্তী দৃশ্যে সবাই এগোতে শুরু করে, কিন্তু চারপাশে দেখলে ফেং নেই। তারা বলে, শেষ কয়েক মিনিটে ফেং কোথায় চলে গেল? নেট দেখায় ফেং দাঁড়িয়ে ভাবছে, কি হবে এখন? হঠাৎ চারপাশে একজন আসে, যেন অ্যাসাসিন, এবং আক্রমণ করে। ফেং ব্লক করতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে নিজের হ্যাপেনিং ওয়েপান বের করে। লোকটি স্পিডে লুকিয়ে যায়, কিন্তু আবার স্পিডে আক্রমণ করে। সেই আক্রমণে ফেং তাকে শেষ করে। পরে চেক করে দেখায় লোকটি পুরোপুরি মানুষের মতোই। তার কাছ থেকে ফেং একটি ডক বের করে এবং বলে, ও, মনে হচ্ছে বান সিটির সব লোকই এরকম। হঠাৎ সে লুকিয়ে যায় আর সঙ্গে আরও অনেক সহযোগী আসে। তাদের মধ্যে একজন তৎক্ষণাৎ ফেংয়ের দিকে তাকায়। তখন ফেংও সেখান থেকে পালাতে শুরু করে। বেল তার পিছনে থাকে আর ফেং তাদের থেকে বিপরীত দিকে দৌড়ায়, যাতে বাঁচতে পারে। হঠাৎ সে হাওয়ায় জাম্প দেয়, যাতে সুবিধা নিয়ে আকাশ থেকে আক্রমণ করতে পারে। তবে হাওয়ায় আক্রমণ খুব কার্যকর হয় না, তাই সে তার স্ট্র্যাটেজি বদলায়, পায়ের মাসেল শক্ত করে এবং দ্রুততা ধরে পালানোর দিকে বেশি ফোকাস দেয়। ফেং যখন পালাচ্ছে তখন টিচার ভাবছে, ফেং যেন কিছু না করে যাতে আমাদের মিশন আরও কঠিন না হয়। দেখায় ফেং 3 জনের হাত থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু হঠাৎ সামনে একটি বিশাল মনস্টার আসে। ফেং আতঙ্কিত হয়। এত ভয়ঙ্কর বিস্ট দেখে মনে হয় আমার জীবন শেষ। 3 জনও আক্রমণ করতে আসে, তারা তাকে মারতে চায়। তবে মনস্টার পালানোর চেষ্টা করে, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের শক্তি চেক করে ধরে ফেলে। ফেং ভাবছে, মনে হচ্ছে আমার পালার সময় এসেছে, আমার ডেড এন্ড, আর কিছু করার নেই। সে নিজেকে পালানোর জন্য প্রস্তুত করছে, কিন্তু হঠাৎ মনস্টারের কাছেই চলে আসে। ফেং একটু ঘ্রাণ নেয়, সাথে সাথে বুঝতে চেষ্টা করে আসলে কি হচ্ছে। হঠাৎ সে নিজের কাছ থেকে একটি ক্রিস্টাল বের করে এবং ভাবতে থাকে, এই স্টোনের পেছনে কি আছে? হ্যাঁ, বুঝতে পারে। সে সেই দিকে বেশি ফোকাস করে, তাই সঙ্গে সঙ্গে অন্য দিকে ছুড়ে দেয়।
এই চালে মনস্টার ফাঁদে পড়ে এবং সঙ্গে সঙ্গে স্টোনের দিকে ছুটে আসে এবং সেটি খেয়ে ফেলে। ফেং ভাবতে থাকে, চলো এর থেকে মুক্তি পেলাম। কিন্তু হঠাৎ সে বুঝতে পারে না তার আগে মনস্টার তার সামনে এসে পৌঁছে এবং তার এনার্জি ড্রেইন করা শুরু করে। শিক্ষকরা ভাবছিলেন ফেং যেন এমন বিপদে না পড়ে যা বেশি ঝুঁকিপূর্ণ, যেন সে মনস্টারের ডেনের কোনো অংশে না পৌঁছে, কারণ সেখান পৌঁছালে প্রায় 8 মিলিয়ন পয়েন্টের ক্ষতি হতে পারে। দেখানো হয় মনস্টার পুরোপুরি ফেংয়ের এনার্জি শোষণ করেছে এবং এখন বিশ্রাম নিচ্ছে। ফেং ভাবছে, ওহ, এটি আমার জন্য কত বড় লস। কিন্তু তেমন সময় নেই, কারণ এখনও পার্টি বাকি। সে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে এবং খুশি যে কিভাবে সে তাদের হাত থেকে বেঁচে গেছে। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয় না। 4 জন আরও লোক সামনে এসে তার পিছনে পড়ে। ফেং তাদের মনস্টারের কাছে নিয়ে আসে এবং তাদের এনার্জি শোষণ করে। এমনকি ফেংয়ের নিজের এনার্জিও শোষিত হয়। পরবর্তীতে সে আবার পালানোর চেষ্টা করে, কিন্তু লক্ষ্য করে কিছু সাদা নখযুক্ত লোক এগোচ্ছে। তারা আগে যে কালো লোকেরা ছিল তার চেয়ে সম্পূর্ণ আলাদা। তাদের সঙ্গে থাকা সরঞ্জাম দেখে ফেং বুঝতে পারে হয়তো তারা হোপ সিটিতে আক্রমণ করতে যাচ্ছে। ফেং তখন এই খবর সবাইকে পৌঁছে দিতে চায়, যাতে সিটি প্রস্তুত থাকতে পারে। তবে তার একমাত্র পথ থাকে মনস্টারের কাছে ফিরে যাওয়া। ফেং দেখছে আগে যে 4 জন লোক আনা হয়েছিল তাদের সব এনার্জি শোষণ করা হয়েছে। সে সঙ্গে সঙ্গে তাদের এনার্জিও শোষণ করতে শুরু করে এবং কয়েক মিলিয়ন পয়েন্ট পুনরায় শোষিত হয়। এই সময়ে সেখানে একটি গমলেটও পাওয়া যায়। ফেং বলে, ঠিক আছে, আমি এটি নিতে পারি, আমি তোমাদের জন্য আরও খাবার নিয়ে আসব। ফেং তা দেখে পুরো চমকে যায়, কারণ যতক্ষণ সে গমলেটটা নেয় তার প্রায় 6 মিলিয়ন পয়েন্ট বাড়তে থাকে। সঙ্গে সঙ্গে আসিফ পালাতে শুরু করে এবং আরও কিছু স্ন্যাক্স আনতে শুরু করে, যা ফেংয়ের জন্য এক ধরনের চিট স্কিলের মতো, কারণ সে যা কিছু তোলা শুরু করবে তার মিলিয়ন পয়েন্ট বাড়তে থাকে। তবে এ পর্যন্ত ফেং ইতোমধ্যেই অনেক লুটও করে ফেলেছে, তাই সে ভাবতে থাকে, ঠিক আছে, এখন এখান থেকে ফিরে যাওয়াই ভালো। এরপর দেখানো হয় বেসে, যেখানে লু এসে পৌঁছেছে। সে বলে, আসলে এখানে কিছু মানুষ মিসিং আছে, আমরা এভাবে কিভাবে থাকতে পারি? টাঙ্ক বলেন, এখন সবকিছু দেখা জরুরি নয়, আমাদের মিশন, বিশেষ করে সিটির মিশনকে বেশি গুরুত্ব দিতে হবে এবং তার সেফটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। মিশনে যাওয়ার পথে ফেং স্পিডে দৌড়াতে থাকে, কারণ সে এখন নিজেকে এসকেপ করতে সক্ষম হয়েছে, কিন্তু তার পিছনে অনেকেই ধাওয়া করছে। তাই ফৌরি তার সুরক্ষার জন্য টাঙ্ক হস্তক্ষেপ করে এবং তাদের আক্রমণ করে। 5 লেভেলের বোরারদের তারা সহজেই হারায়। তাদের লিডার বুঝতে পারে যে পরিস্থিতি বেশ ঝুঁকিপূর্ণ, তাই সে নিজের লোকদের একটি ফাঁদ হিসেবে ব্যবহার করে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু টাঙ্ক তার ছাড়ে না। তারা ফেংয়ের পেছন থেকে ধাওয়া করে এবং তাকে মোটামুটি নিখুঁতভাবে চূর্ণ করে দেয়। ফেং বলে, আমার এইভাবে যাওয়া বেকার ছিল না, আমি তো এখান পর্যন্ত পিক 5 লেভেলের বোরারদেরও হারিয়েছি এবং দেখো, আমার কাছে ক্রাউনও আছে। লু বলে, আমার ছেলে কি সত্যিই এভাবে মিশনে একা গিয়েছিল, কোনো সেফটি ছাড়াই? সে ডিনের দিকে রেগে যায়, কিন্তু একই সময়ে সে খুশি হয়, কারণ এখন ফেং অনেক শক্তিশালী হয়ে উঠেছে। আর সেই কারণেই আর্মিও এখন ফেংয়ের নাম নিয়ে কাজ করছে, কারণ সে এখন যথেষ্ট ফেমাস হয়ে গেছে। এখানেও ভালো কাজ করার কারণে টিচার লু তাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন। সে ভাবছে এভাবে নিজের জীবনকেও লাইনে লিখে এত বড় মিশনে যাওয়া যায়, কিন্তু ফেং তখনই সতর্ক হয়ে বলে, আমি কিছু লোক দেখেছি যারা হয়তো হোপ সিটির দিকে আক্রমণ করতে আসতে পারে, অথবা সিটির জন্য এটা খুব বড় ঝুঁকি হতে পারে। তাই সে সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কে সব বিস্তারিত তথ্য দেয়। টিচার লু বলে, আমাদের ডিফেন্সগুলো এখনই প্রস্তুত করতে হবে। সঙ্গে সঙ্গে টিচাররা সব ডিফেন্স রেডি করে দেয়। তারা বলে, ওল্ড ম্যানও তো এখনও তার গোল্ডেন বডি ব্যবহার করতে পারবে না, তাই আমাদের এই ফাইট খেয়াল রাখতে হবে, কারণ যদি শেষ মুহূর্তে সে গোল্ড বডি ব্যবহার করে তাহলে তার মৃত্যু নিশ্চিত। এরপর দেখানো হয় ফেং, যাকে নিয়েও সোমি বলে, আমরাও এখন নেক্সট আন্ডারগ্রাউন্ড মিশনে যাব ফাইট করতে। ফবি বলে, হ্যাঁ, এটা আমাদের জন্য দারুণ সুযোগ, আমরা লেভেল আপ করতে পারবো, ক্রেজিলি লেভেল আপ। টিচার লু বলে, ধন্যবাদ, কিন্তু এখন তুমি যাও না, তুমি অনেক ইনজার্ড, তাই এখানে থাকা ভালো। ফবি বলে, হ্যাঁ ঠিক আছে, তুমি এত শো অফ করছো, এখন আমাদেরও একটু সুযোগ দাও, সবসময় শো অফ করার দরকার নেই। ফেং বলে, আমার মরার কোনো ভয় নেই, কিন্তু এখানে থেকে বন্ধুদের হারানোর ভয় বেশি, তাই আমি একাই সিটির সাথে ফাইট করতে পারি আমার বন্ধুদের জন্য। টিচার লু বলে, তোমরা জানো তো সেখানে লেভেল 9 গ্রেড বোরিয়াসও থাকতে পারে, তাই এটা বেশ বিপজ্জনক। ফেং কিছু পিলস চায়, খেয়ে নেয় এবং বলে, ঠিক আছে, নিজেকে রিকভার করার জন্য। এরপর সে তার ওয়েপেনের দিকে তাকায়, যা পুরোপুরি স্ক্র্যাপ হয়ে গেছে। ঠিক তখন ডিন আসে এবং নতুন ওয়েপেন দেয়, যা সে একটি শত্রুকে মারার পরে নিয়েছিল। এরপর সবকেই আপগ্রেডেড ওয়েপেন দেওয়া হয়, যাতে তারা ভালোভাবে ফাইট করতে পারে। তারা পোর্টালে এন্ট্রি করে এবং ব্যাটল গ্রাউন্ডে পুরোপুরি নামার জন্য প্রস্তুত হয়। ফেং নিজের ইনজুরি রিকভার করার চেষ্টা করছে, কিন্তু ইনজুরি অনেক হাই লেভেলের, তাই সে ভাবছে তার গোল্ডেন বডিতে ব্রেক থ্রু করতে হবে। ওল্ড ম্যান অর্থাৎ প্রিন্সিপাল তখনই বলে, ঠিক আছে, এটা বেশ ভালো হবে এবং এতে সে সার্ভাইভও করতে পারবে। এরপর দেখানো হয় কিমকে। বাকি সবাই সেখানে আছে। তাদের সবাইকে বলা হচ্ছে কিভাবে হ্যারপাটারকে মোকাবিলা করতে হবে, আর সবাইকে একটু পিছনে থাকতে হবে।
ফ্রন্টলাইনে কিভাবে আচরণ করতে হবে সেই নির্দেশ দেওয়া হচ্ছে। জেনলি বলে এভাবে সে পিছনে যাবে না, পুরোপুরি লড়বে। টেং বলেন এটা কোনো খেলার মাঠ নয়, এটা এক ধরনের ব্যাটেল। এর সময় তোমাদের সব অর্ডার মেনে চলতে হবে, তবে সবাই সেফ থাকতে পারে। তখনই অনেকগুলো এনার্জি ক্রিস্টাল আনা হয়, যা পুরোপুরি এনার্জি রিস্টোর করতে সাহায্য করবে। ফেং তখন এসে পৌঁছায়। সবাই শহরের দিকে তাকিয়ে বলে, চল, এখন সময় এসেছে কাউন্টার অ্যাটাক করার। জেনারেল বলে, চল, এখানে হিউম্যানিটি আছে যারা কাউন্টার অ্যাটাক করবে। এখন সবাইকে সামনে থেকে সরানোর সময় এসেছে। সকলেই তাদের এনার্জি ক্রিস্টাল ব্যবহার করে আক্রমণ করতে শুরু করে, সামনে আসা সকলকে মোকাবিলা করতে। জেনব্যান এবং জেনলি একসাথে ডুয়েট আক্রমণ শুরু করে। চ্যাসি এবং টিচার বাই সাইড ভালোভাবে ফাইট করছে। এখানে প্রমাণ হচ্ছে ফেংয়ের কৌশল। তাদের জোড়া ভালো কাজ করছে এবং সামনে আসা সকলকে ধ্বংস করছে। তাদের ডুয়েটও ভালোভাবে কাজ করছে। এরপর সামনে আসে গ্রেড 4-এর একজন, যিনি আক্রমণ করতে আসছেন। কিম মাঝপথে এসে তাকে ধ্বংস করে, বলে, যদি ফাইট করতে চাও তোমার সাইজের লোকের সঙ্গে লড়াই কর। যখন ওই ব্যক্তি আক্রমণ করতে আসে, কিম তার অস্ত্র ফেলে আর তাকে সামনে টেনে আনে। তারপর কিক দিয়ে তাকে উপরে ফেলে। উপরে উঠতে থাকা ব্যক্তির ওপর একটি সোয়ার্ড আঘাত করে এবং শেষমেশ তাকে ধ্বংস করে দেয়। এদিকে কিছু মানুষ একসাথে তাদের ক্যানন অ্যাক্টিভেট করে এবং সকলের সাপ্লাই বেস ধ্বংস করতে শুরু করে। এরপর ধীরে ধীরে হাই লেভেলের পাওয়ার হাউসের এন্ট্রি হতে থাকে, যেখানে টিচার ভেং, রু এবং আরও অনেকে উপস্থিত থাকে, যারা হাই লেভেলের লড়াই শুরু করে। সাহিলরা দেখছে সত্যিই কতটা শক্তিশালী বিস্টরা আক্রমণ করতে শুরু করেছে আর এগুলোর বিরুদ্ধে তারা কিছু করতে পারবে কিনা। হঠাৎ কিছু মানুষ আসে এনার্জি ক্যানন নিয়ে, কিন্তু তারা ক্যানন চার্জ করতে শুরু করলেও তা বাধা দেয়া হয়, কারণ একবার শ্যুট করলে মিলিয়ন্স অফ মানি পুড়ে যাবে। তাই শেষ আশা থাকে সিটির নিরাপত্তার জন্য। তারা একটু অপেক্ষা করতে চায়। ঠিক এভাবে ব্যাঙ্গুদেরা সামনে আক্রমণ চালিয়ে যায়। ফেং তাদের বাধা দিতে চায়, কিন্তু কিম তাকে থামিয়ে বলে, রোকো, শান্ত হও, আমরা লো লেভেলের মানুষ, আমরা কিছু করতে পারবো না। কিন্তু তখন হঠাৎ একটি খুব শক্তিশালী ব্লাস্ট আসে, যা সরাসরি শিক্ষক লুর দিকে যায়। এটা একটি সারপ্রাইজ অ্যাটাক, কিন্তু হঠাৎ আরেকটি অ্যাটাক আসে এবং সেটা শেষ করে দেয়, যা করে প্রাক্তন প্রিন্সিপাল এবং বুড়ো লোক। সঙ্গে থাকে প্রিন্সিপাল এবং আরও অনেক মানুষ। এখানে অনেক স্টুডেন্ট আছে যারা আগে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এরপর পাওয়ার হাউসের লোকেরা এসে অ্যাটাক শুরু করে এবং সব স্টুডেন্ট লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে। যেভাবে লড়াই চলছে ঠিক তখনই সব বিউস্ট ম্যানদের লিডার সামনে আসে, স্পেয়ার অ্যাটাক দিয়ে তাকে পিছনে ঠেলে দেয়। লিডার অ্যাটাক করলে বুড়ো লোক চেষ্টা করে ডজ করার, পরে নিচে ব্লাস্ট হয়। এভাবে অনেকগুলো অ্যাটাক হয় এবং নিচের সোলজাররা মারা যেতে থাকে। বুড়ো লোক ভাবে যদি লড়াই অনেক দিন ধরে চলে মানবজাতির অনেক মানুষ মারা যাবে। তাই সবাইকে দ্রুত শেষ করার এবং নতুন প্রজন্মকে রক্ষা করার জন্য সে তার গোল্ডেন বডি চালু করে এবং দ্রুত অ্যাটাক করতে থাকে। যখন সে লড়াই করছে, লড়াকু লোক তার আল্টিমেট মুভ ব্যবহার করে। তখন সে পুরো শক্তিতে গোল্ডেন বডি ব্যবহার করতে শুরু করে, আর এই লড়াই অনেক বেশি ভয়ানক হয়ে যায়। মানে তোমরা বলতে পারো এখন আসল লড়াই শুরু হয়েছে। আর এখানেই আজকের ভিডিওটি শেষ হয়। এর পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর যদি এই ভিডিওতে 100টি লাইক আর 50টি সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট নিয়ে আসব। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।